হ্যালো স্টুডেন্টস, কি অবস্থা সকলের? কেমন আছে আমরা সবাই? আশা করি আমরা সকলেই অনেক 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 ভালো আছি। এবং আজকে আমাদের সাধারণ বিজ্ঞানের প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটা টপিক বিএমআই এবং দৈনিক আমাদের খাবার কেমন হবে, এই ক্লাসটার উপর আমি তোমাদের সকলকে 10 মিনিট স্কুলে স্বাগতম জানাচ্ছি। আমার নাম মোহাম্মদ আরিফ হাসান। তো আজকের ক্লাসে মূলত আমরা কি কাজ করব সেটা যদি একটু দেখি। আজকের ক্লাসে আমরা মূলত বডি মাস ইন্ডেক্স বা বিএমআই জিনিসটা কি, একটা মানুষের শরীরে তার উচ্চতা অনুযায়ী তার ওয়েট কতটুকু হওয়া উচিত, তার দৈনিক কীরকম খাবার খাওয়া উচিত, তার শরীরের গঠন ঠিকঠাক আছে কিনা, এই সব কিছু জানার জন্য আমাদেরকে বিএমআই জানাটা জরুরি। এবং এই টপিক থেকে সাধারণত প্রতি বছর এক্সামেই সাধারণত এইখান থেকে যে কোনো ধরনের প্রশ্ন এসেই থাকে, বলতে গেলে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক। সো এই কারণে আজকে আমরা এই টপিকটা অনেক ভালো মতো করে করব এবং এই টপিক থেকে পরবর্তীতে যে কোনো ধরনের প্রশ্ন যদি আসে তাহলে আমরা কিভাবে সলভ করব সেটাও আমরা একটু দেখব। আর তার সাথে সাথে আমরা বিএমআইটা বুঝবো এবং বিএমআই অনুযায়ী দৈনিক আমাদের খাবার কীরকম হওয়া উচিত সেই জিনিসটা আমরা দেখার চেষ্টা করব আজকের ক্লাসে। তো আশা করি ক্লাসের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তুমি একদম ভালো মতো করে বিএমআইটা বুঝতে পারবা। এরপর দৈনিক আমাদের খাবার কেমন হওয়া উচিত বিএমআই অনুযায়ী সেটা জিনিস দেখব, কোন কোন খাবারগুলো আমাদের খাওয়া উচিত, কোনগুলো আমরা অ্যাভয়েড করব সেই জিনিসটাগুলো দেখব। এবং এর সাথে সাথে আমাদের পরীক্ষার জন্য যে প্রিপারেশনটা আছে এই চ্যাপ্টার থেকে, এই টপিক থেকে, আশা করি সেটাও আমরা কমপ্লিট করতে পারবো। সো আর দেরি না করে আমি যদি আমার পরিচয়টা তোমাদের সকলকে দিয়ে দিই। আমার নাম হচ্ছে মোহাম্মদ আরিফ হাসান। আমি হচ্ছে যে সাধারণত আইসিটি অ্যান্ড সায়েন্সের টিচার। আশা করি পরবর্তীতে ক্লাসে আমাদের পরিচয় আরও ভালো মতো করে হয়ে যাবে। ওকে, সো আমার নাম আরিফ হাসান আঙ্গুল। সো আজকে আমরা মূলত যে টপিকের কথা বললাম, আজকে মূলত আমরা এই পুরো ক্লাসটাতে দুইটা টপিক কভার করব। এক নাম্বারটা হচ্ছে বডি মাস ইন্ডেক্স বিএমআই, বা এটাকে দেহের ভরসূচি বলা হয়। আমাদের হাইট অনুযায়ী বা আমাদের উচ্চতা অনুযায়ী আমাদের কতটুকু ওজন থাকা উচিত সেইটা। ওকে, এরপর আমরা দেখব দৈনিক আমাদের খাবার কেমন হওয়া উচিত সেই জিনিসটা আমরা দেখার চেষ্টা করব আজকের ক্লাসে। তো চলো আমরা ফার্দার দেরি না করে, তোমরা আগে একটু আমাকে আবার জানিয়ে দাও যে তোমরা আমার কথাবার্তা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা এবং আমাকে ঠিকঠাক মতো করে দেখতে পাচ্ছ কিনা। আশা করি ইচ অ্যান্ড এভরিথিং আর ক্লিয়ার আছে, আমরা এখন ক্লাসের মধ্যে যেতে পারি। সো দেখো, বডি মাস ইন্ডেক্স বিএমআই এর ফুল ফর্মটা আমাদের জানাটা অনেক জরুরি। মাঝে মাঝে এটা পরীক্ষার ক্ষেত্রে এসে থাকে যে বিএমআই জিনিসটা কি। বিএমআই মানেটা হচ্ছে বডি মাস ইন্ডেক্স। সো এটা স্ট্যান্ড ফর বিএমআই, আর একে বাংলায় সাধারণত কি বলা হয়? দেহের ভরসূচি বলা হয়। এখন দেখো, এইটা হলো এমন একটা সূচক বা ইন্ডিকেটর যেটা আমাদের কি করে, আমাদের শরীরের ওজন এবং উচ্চতা ঠিকঠাক আছে কিনা, আমাদের শরীরের গঠন ঠিক আছে কিনা সেটা আমাদেরকে সূচক হিসাবে সেটা পরিমাপ করতে আমাদের সাহায্য করে থাকে। যেমন ধরো, একটা মানুষ, আমাদের কাছে দুইটা মানুষ আছে, মানুষ এ মানুষ বি, দুইটা মানুষকে যদি ধরি, দুইজনের হাইট যদি একই হয়, হ্যাঁ, তাহলে দুইজনের ওয়েট অনেকটা কাছাকাছি হওয়া উচিত, তাই না? আবার মনে করো কিছু ক্ষেত্রে দেখবো আমরা দুইজনের হচ্ছে যে ওয়েট একই, মনে করো একজনের ওয়েট 60 কেজি, একজনের ওয়েট 80 কেজি, দুইজনের হাইট আবার সেম। সো যার ওয়েট হচ্ছে যে 60 কেজি তাহলে সে মোটা হবে, না সরি চিকন হবে। আর যার হাইট হচ্ছে যে সেম কিন্তু যার ওয়েট হচ্ছে যে মনে করো আরও কম, তো সে চিকন হবে। সো আমরা এরকম করে একটু ধরতে পারি। সো আমরা একটু প্রথমে একটা কোশ্চেনের অ্যান্সার দে মনে করো আমাদের হচ্ছে যে জনাব এ এবং জনাব বি, আমার কাছে দুইজন মানুষ আছে, ঠিক আছে, এ এবং বি। সো এর যদি আমরা উচ্চতা ধরো আমাদের কত, এর উচ্চতা ধরো 5 ফিট 8 ইঞ্চি, আর ওর ওজন আমরা যদি ধরি, মনে করো ওর ওজন হচ্ছে 80 কেজি। ওকে, সো ওর ওজন ধরো আমরা কত ধরলাম, 80 কেজি। এবং আমাদের যে বি ব্যক্তি আছে, এই বি ব্যক্তির আমরা একটু উচ্চতা ধরলাম, এই বি ব্যক্তির উচ্চতা ধরো হচ্ছে যে সেম 5.8। ওকে, আর ওর ওজন হচ্ছে 60 কেজি। ওকে, একজনের ওজন দেখো, দুইজনের আমাদের কি দেখতেছি, দুইজনের উচ্চতা একদম সেম। আমরা যদি একটু ভালো মতো করে দেখি
তাহলে দুইজনের যে উচ্চতাটা আছে এই দুইজনের উচ্চতা একদম সেম, এ ব্যক্তি এবং বি ব্যক্তি দুইজনের উচ্চতা সেম। কিন্তু এখন এই দুইজনের মধ্যে যদি বলা হয় যে আসলে মোটাটা কি, মানে কে বেশি মোটা এই দুইজনের মধ্যে, আমরা শুধুমাত্র এই ওজনটা দেখেই বুঝতে পারবো। কারণ দুইজনের হাইট যদি সেম হয়, দুইজনের হাইট সেম কিন্তু একজনের ওজন হচ্ছে যে 60 কেজি আর একজনের ওজন 80 কেজি, তার মানে এই দুইজনের মধ্যে কে মোটা হবে? অবশ্যই কার মোটা হওয়া উচিত? এটাকে আমরা মোটা বলতে পারি, একে আমরা মোটা বলতে পারি। এখন কেন মোটা বলতে পারি? কারণ এর ওজন বেশি, আর ওজন বেশি হলে তার শরীরের হাইট তো আর বাড়বে না, ওজন বেশি হলে তো উপর দিকে বাড়ে না, তার সাইড দিয়ে বাড়ে, তাই না? সো আমরা যদি বলতে পারি এ কি হবে, এ হচ্ছে যে আমাদের সাধারণত মোটা বেশি। এবং এর কি পরিমাণ খাবার খাওয়া উচিত আর এর কি পরিমাণ খাবার খাওয়া উচিত? যে মোটা আছে তার সাধারণত চর্বি জাতীয় খাবার অ্যাভয়েড করা উচিত, তারপর শর্করা এবং আমিষ জাতীয় যে খাবারগুলো আছে এগুলো হালকা পরিমাণ খাওয়া উচিত, এবং রাফেজ যুক্ত যে খাবারগুলো আছে ওগুলো একটু বেশি খাওয়া উচিত। আর যার ওজন হচ্ছে যে মনে করো 60 কেজি, তার একদম দেহ মনে করো ঠিক আছে, তার কোনো সমস্যা নাই, তার মানে তার দৈনিক যে ক্যালোরি চাহিদা ওই চাহিদাটুকু পূরণ করলেই তার হয়ে যাবে, তার এক্সট্রা আর কোনো কিছু তেমন করার প্রয়োজন নাই, আবার ওভার কোনো কিছু খাওয়ারও তার প্রয়োজন নাই। সো বিএমআই হচ্ছে এমন একটা সূচক যে তোমাকে জানাবে যে তোমার ওজন বেশি নাকি কম, তোমার ওজন কি ঠিক আছে নাকি তোমার ওজন ঠিক নেই, তুমি কি আন্ডারওয়েট নাকি তুমি ওভারওয়েট, নাকি তোমার শরীর ঠিক আছে। তুমি যদি আন্ডারওয়েট হও তাহলে তোমাকে কি ধরনের খাবার খাওয়া উচিত, তুমি যদি ওভারওয়েট হও তাহলে তোমাকে কি ধরনের খাবার খাওয়া উচিত, এবং তোমার ওজন যদি সঠিক থাকে তাহলে কী ধরনের খাবার খাওয়া উচিত, এই জিনিসটা শুধুমাত্র বিএমআই বের করে দিতে পারে। সো বিএমআই বের করার জন্য আমাদের একটা পিউরিং সিস্টেম আছে। সো সিস্টেমটা যদি আমরা একটু দেখি যে বিএমআই আসলে এটা কি করে, আমাদের শারীরিক স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন ধরনের ধারণাটা কে দিয়ে থাকে, এই বিএমআই দেওয়া থাকে। এবং বিএমআই দ্বারা এই যে শরীরের চর্বির পরিমাণ নির্ধারণ করা হয়, যে আসলে আমাদের বিএমআই যত বেশি, যার বিএমআই যত বেশি হবে তার শরীরে চর্বির পরিমাণ তত বেশি, যার বিএমআই যত কম তার শরীরে চর্বির পরিমাণ তত কম, ঠিক আছে? সো বিএমআই এর কিছু সূচক আছে, যে কারো বিএমআই যদি 18.5-এর নিচে থাকে তাহলে তার ওজন কম, কারো বিএমআই যদি 18.5 থেকে তোমার হচ্ছে 24.9-এর মধ্যে থাকে তার মানে তার ওজন একদম সঠিক আছে, কারো বিএমআই যদি 25 থেকে 29.9 পর্যন্ত থাকে তার মানে তার হচ্ছে যে একটু হালকা পরিমাণ তার মোটা বলা যেতে পারে, ঠিক আছে, হালকা পরিমাণ মোটা বলা যেতে পারে। কিন্তু কারো বিএমআই যদি 30-এর উপর থেকে থাকে তাহলে আমরা বলবো সে স্থূলতায় ভুগছে, মানে অনেক বেশি মোটা হয়ে গেছে, ঠিক আছে, তখন তাকে খাবার রিডিউস করা প্রয়োজন। ওকে, সো যা কি করে থাকে আমাদের সুস্থ এবং স্থূলতার অবস্থার মধ্যে পার্থক্য করে তোলে। সো বিএমআই কি? সো বিএমআই হচ্ছে আমাদের শরীরের চর্বি নির্ধারণ করার একটা সিস্টেম, যা আমাদের শরীরে সঠিক আছে কি না সেটার জন্য একটা সূচক হিসেবে কাজ করে থাকে। এই হচ্ছে আমাদের বিএমআই। সো আমরা জানি যখন একটা শিশু মনে করো জন্মগ্রহণ করে এরপর থেকেই শিশু বাড়তে থাকে, এরপর যৌবন, এরপর হচ্ছে যে প্রাপ্তবয়স্ক অবস্থায় পৌঁছায়। সো যৌবনের পর আসলে মানুষ আর বাড়ে না, মানুষ আর বাড়তে পারে না, তার গ্রোথ হরমোন কমে যায়। এখন তারপর কি হয়, তারপরে সাধারণত তার খাবার শরীরে আমরা যে পরিমাণ পরবর্তীতে খাবারগুলো খাই এগুলো আর আমাদের উচ্চতায় কাজে লাগে না। তখন কি হয়, তখন সাধারণত আমাদের শারীরিক বিভিন্ন ধরনের বৃদ্ধির ক্ষেত্রে কাজ করে। যেমন মনে করো আস্তে আস্তে তোমার হচ্ছে যে মানুষ চওড়া হয় বা একটু মোটা হয়, ঠিক আছে, যারা হচ্ছে যে একটু ব্যায়াম ট্যাম করে তাদের শরীর আবার সুস্থ থাকে। ওকে, সো প্রাপ্তবয়স্ক মানুষের দেহের ওজন সঠিক এবং ভারসাম্য রাখাটা প্রয়োজন। সো যখন তোমার বয়স মনে করো, তখন তোমার মনে করো ছোটোর থেকে বড় হচ্ছ, 18 বছর 22 বছর পর্যন্ত তোমার বৃদ্ধি হবে, দৈহিক বৃদ্ধি হবে। সো তখন তোমার বিএমআই নিয়ে খুব একটা টেনশন থাকে না। কিন্তু যখন তুমি 22 বছর আপ করবা, যখন তুমি মনে করো 24 বছর 25 বছর আপ করবা, তখন আর শরীরের কি এই উপরের বৃদ্ধিটা হবে না, তখন তোমার শরীরে বৃদ্ধি হয় চওড়া দিক থেকে। কারণ আর তো লম্বা হওয়া সম্ভব না, লম্বা হতে হতে তুমি কি একদম সিলিং ছুঁয়ে ফেলবা, এমনটা তো হয় না। সো তখন কি হয়, তখন সাধারণত আস্তে 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 মানুষ এই দিকে চ্যাপ্টা হওয়া শুরু করে। সো যদি তুমি তখন বেশি খাবার খাও, পরবর্তীতে কি হয়, পরবর্তীতে সে এই সাইড দিয়ে তোমার হচ্ছে যে দেহ এইরকম করে বাড়তে থাকে, দুই সাইড দিয়ে বাড়তে থাকে, এবং এর ফলে মানুষ কি হয়, মানুষ সাধারণত মোটা এবং স্থূলতায় ভোগে। সো আমাদের তখন কি করা উচিত, যখন আমাদের বয়স প্রাপ্তবয়স্ক একটা মানুষ হয় তখন তার খাবারটা ডেইলি নিয়মিতভাবে সঠিক পরিমাণে খাওয়া উচিত। অতিরিক্ত বেশি খেলে তার শরীরে ভুঁড়ি বাড়বে, তার চর্বি বাড়বে, মেদ বাড়বে, আর যদি মনে করো কম খায় তাহলে শরীর শুকাবে, শরীর দুর্বল হয়ে পড়বে।
ওকে, সো এই সামঞ্জস্যগুলো আমাদেরকে কি করতে গেলে, নিশ্চিত করতে গেলে যে আমাদের শরীর ঠিক আছে কিনা, আমাদের শরীরে কোন জিনিসটার অভাব আছে কিনা, অথবা কোনো জিনিস আমাদের শরীরে বেশি আছে কিনা, এটার জন্য আমাদের বিএমআই ইন্ডেক্স ব্যবহার করা হয়। বিএমআই ইন্ডেক্স কী করে, যদি বিএমআই কম থাকে তাহলে খাবার একটু বেশি খাওয়ার প্রয়োজন, যদি সঠিক থাকে তার মানে অ্যাজ ইট ইজ মেনটেন করতে হবে, আর যদি বেশি থাকে তাহলে খাবার কমাইতে হবে। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের বিএমআই এর সিস্টেম। সো আমরা যদি বিএমআই এর একটু ক্যালকুলেশনটা দেখি যে আসলে বিএমআই কখন বলবো যে আমাদের ওজন কম, কখন বলবো একটা মানুষ মোটা, কখন বলবো আমরা একটা মানুষ চিকন, আর কখন একটা মানুষ আমরা বলবো যে একটা মানুষের হচ্ছে যে সাধারণত অনেক বেশি মোটা। দেখো এইখানে একটা ছোট্ট একটা জিনিস দেওয়া আছে যে কারো যদি বিএমআই 18.5-এর নিচে হয়, ধরো তোমার বিএমআই 18.5-এর নিচে, তার মানে তখন তোমাকে ধরা হবে আন্ডারওয়েট, তুমি অনেক দুর্বল, তোমার ওজন অনেক কম, তখন তোমাকে কি করতে হবে, শরীরের ওজন বাড়াতে হবে। এরপর যদি আমরা একটু দেখি নর্মাল ওয়েট, 18.5 থেকে 24.9-কে আমরা কি বলতে পারি, নর্মাল ওয়েট বলতে পারি। আর নর্মাল ওয়েট বলতে তাহলে আমাদের একদম সঠিক, তার ওজন একদম সঠিক আছে, তার কোনো সমস্যা নাই, এবং তাকে সঠিক পরিমাণ খাবার প্রতিদিন নির্বাচন করা উচিত, সুষম খাদ্য তাকে খাওয়া উচিত, সব কিছু পরিমাণ মাফিক তাকে খাওয়া উচিত, বেশিও না কমও না। এরপর যদি আমরা একটু দেখি ক্লাস তোমার হচ্ছে 25 থেকে তোমার হচ্ছে যে 29.9, এটাকে বলা হয় ক্লাস 1 অবসিটি। মানে এটা হচ্ছে যে সাধারণত আমাদের স্থূলতার প্রথম ধাপ, মানে একটু মোটা, হালকা মোটা, বাট তাকে কেউ মোটু বলে না, ঠিক আছে, হালকা পরিমাণ মোটা, মানে একটু শরীর বাড়ছে জাস্ট, ওকে, একটু ফ্যাট বাড়ছে, সো এটাকে বলা হয় ক্লাস 1 অবেসিটি। তার মানে তার শরীরে একটু হচ্ছে যে কি দরকার, তার শরীরে হচ্ছে যে অতিরিক্ত পরিমাণ একটু মানে হালকা পরিমাণ চর্বি জমছে, এটা একটু দৈনিক একটু ওয়ার্কআউট করলে বা খাবার একটু রাফের জাতীয় খাবার একটু খেলেই তার শরীরে এই ওজনটা কমে যাবে। এরপর যদি আমরা দেখি 30 থেকে 39 পর্যন্ত, 39.9 পর্যন্ত, সেটাকে কি বলা হয়, ক্লাস 2 অবেসিটি, বা এইটা হচ্ছে যে স্থূলতার দ্বিতীয় ধাপ। স্থূলতার দ্বিতীয় ধাপে কি হয়, স্থূলতার দ্বিতীয় ধাপে সাধারণত মানুষ একটু ফ্যাট হয়ে যায়, ঠিক আছে, মানুষ আরও একটু বেশি ফ্যাট হয়ে যায়, তার ভুঁড়ি বেড়ে যায়, তার ভুঁড়িটা সামনের দিকে চলে আসে এবং তার হাঁটাচলা করতে অসুবিধা হয়, এবং সেটাকে বলা হয় স্থূলতার পর্ব তোমার হচ্ছে 2। এবং সবশেষে যেটা আসে, তো কারো বিএমআই যদি 40-এর বেশি হয় তাহলে তাকে বলা হয় ক্লাস 3 অবেসিটি, তার মানে স্থূলতার তৃতীয় পর্যায়ে বা সর্বোচ্চ পর্যায়ে স্থূলতা। সো এইখানে থাকলে মানুষ, ডাক্তার তাকে কি করে, ডাক্তার তাকে অনেক হেভি ডায়েট দেয়, বা তাকে হচ্ছে যে খাইতে মানা করে, শুধুমাত্র ফ্রুটস ছাড়া কিছু খেতে পারবে না, এরকম ডাক্তার তাকে অনেক বেশি তোমার হচ্ছে যে কি রিস্ট্রিক্ট দেয় খাবারে। সো আর সে খাইলে, বেশি অতিরিক্ত পরিমাণ খাইলে তার শরীরের অবস্থা আরও বাজে হয়ে যাবে, একসময় সে বিছানার থেকে উঠার সক্ষমতাও হারিয়ে ফেলতে পারে। সো এটাকে বলা হয় ক্লাস অবসিটি 3। সো তার বিএমআই কত, 40-এর উপরে যদি হয় তাহলে আমরা সেটাকে কি বলতে পারি, যে সে একদমই অসুস্থ, এবং তাকে আমরা মোটু বলতেই পারি। সো এই দুইটাকে আমরা একটু মোটু বলতে পারি, মানে আমরা এই দুটো ঠিকঠাক আছে, ইটস ওকে ফর দ্যাট। আর আন্ডারওয়েট হলে খুব একটা বেশি সমস্যা নেই, বাট মেক শিওর যে যেন দুর্বল না হয়ে যায়। আন্ডারওয়েট মানে কিন্তু অনেকটা দুর্বল, ঠিক আছে, সো দুর্বল হওয়া যাবে না। সো বেটার কোনটা থাকতে হবে, বেটার আমাদের 18.5 থেকে 24.9-এর মধ্যে থাকতে হবে, এটা হচ্ছে আমাদের জন্য সঠিক বিএমআই। সো আমাদের বইয়ে সম্ভবত এটাই দেয়া আছে, আমরা যদি একটু আরও ভালো মতো করে ক্লিয়ারলি এই জিনিসটা বোঝার চেষ্টা করি, আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে যে আমরা আগে দেখব যে 18.5 আমাদের কি, আমাদের জন্য 18.5-এর নিচে, ঠিক আছে, 18.5-এর নিচে যদি হয় তাহলে আমরা সেটাকে কি করব, আমরা সেটাকে কম ওজন ধরবো, আমরা সেটাকে কি করব, কম ওজন ধরবো। এখন আমরা সেটাকে কম ওজন ধরবো। এরপর আমাদের হচ্ছে যে এরপর যদি আমরা একটু দেখি যে পরবর্তীটা কি, এর পরবর্তীটা হচ্ছে আমাদের 18.5 থেকে আমাদের 24.9, এটা হচ্ছে আমাদের সঠিক ওজন, এটা হচ্ছে আমাদের একদম আমাদের জন্য সঠিক ওজন। এরপর আমরা যদি একটু দেখি, এর পরবর্তীতে 25 থেকে, এরপর আমাদের 25 থেকে 29.9,
9। সো আমাদের বইয়ে এটা দেওয়া আছে, হ্যাঁ। এটাকে বলবো বেশি ওজন, এটাকে আমরা বলবো বেশি ওজন। এটাকে আমরা বলতেছি বেশি ওজন। আর আমরা যখন মনে করো 30 থেকে, হ্যাঁ, 30-এর উপরে যদি হয়, ওজন যদি 30-এর থেকে বেশি হয়, তখন আমরা কি বলবো বলো তো? যদি আমাদের ওজন কি 30-এর থেকে বেশি হয়, তখন আমরা বলবো যে অতিরিক্ত ওজন। তাকে আমরা বলবো অতিরিক্ত ওজন। এখন দেখো আমাদের এই 4টা জিনিস আমরা আশা করি বুঝতে পারছি। একটা হচ্ছে কম ওজন, একটা হচ্ছে সঠিক ওজন, একটা হচ্ছে বেশি ওজন, আর একটা হচ্ছে অতিরিক্ত ওজন। ওকে, এই কয়েকটা আমরা ভালো মতো করে মনে রাখার চেষ্টা করব, এই 4টা সূচক। হ্যাঁ, যে আমাদের যদি 18 এর নিচে হয়, আমরা যদি এটাকে এরকম চিহ্ন না দিই, আমরা যদি সরাসরি লিখেই দিই, আমরা মনে করি এরকম করে লিখেই দিই 18 এর নিচে, 30-এর উপরে। 18 এর নিচে হলে কম ওজন, 18 এর বেশি হলে সঠিক ওজন। না, এই যে আমাদের যে ইন্ডিকেটরগুলো আছে, এই ইন্ডিকেটরগুলো আমাদেরকে কী করতে হবে, একটু মনে রাখতে হবে। সো কারো ওজন যদি কম হয়, তাহলে আমাদেরকে কি করতে হবে বলো তো? কারো ওজন যদি আমাদের কম মনে হয়, যে এর ওজন হচ্ছে কম, তাহলে আমাকে কী ধরনের খাবার খাইতে হবে? শর্করা, আমিষ, স্নেহ জাতীয় খাবার অনেক বেশি খাইতে হবে। এরপর কারো ওজন যদি সঠিক হয়, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে সুষম খাদ্য খাইতে হবে। আশা করি আমরা সুষম খাদ্য জানি, না জানলে আমি পরবর্তীতে বলে দেবো এখন। হ্যাঁ, খাদ্য পিরামিড অনুযায়ী খাবার খাইতে হবে। এরপর হচ্ছে যে আমাদের একটু অবাসিক। তো এরপর হচ্ছে যে আমাদের বেশি ওজন। বেশি ওজন বলতে সাধারণত আমরা কি বুঝাই? যাদের বিএমআই এত থেকে এত। আর এইটা যদি হয়, তাহলে আমাদের কি করতে হবে? খাবার হালকা কমাইতে হবে, নিয়মিত তোমার হচ্ছে যে একটু ওয়ার্কআউট করতে হবে। এর সাথে সাথে শুধুমাত্র ওয়ার্কআউট করলে হবে না, এর সাথে সাথে একটু হালকা পরিমাণ খাবারও কমাইতে হবে এবং রাফেজ জাতীয় খাবার একটু বাড়াইতে হবে। এবং এর সাথে সাথে আমাদের সব থেকে বেশি রেড ইন্ডিকেটর পয়েন্ট, যেটাকে আমরা বলতে পারি যে আমাদের অতিরিক্ত ওজন। এই অতিরিক্ত ওজনটা আমাদের জন্য অনেক বেশি তোমার হচ্ছে যে হার্মফুল। আর এইটা যদি হয়, তাহলে আমাদের শরীরের ওজনটা অনেক বেশি হয়ে যাবে, আমাদেরকে মানুষ মোটু বলবে। সো অতিরিক্ত ওজন হলে আমাদের কি খাবার কমাইতে হবে, ঠিক আছে? খাবার কমাইতে হবে, ওয়ার্কআউট অনেক বেশি করতে হবে, তোমার হচ্ছে যে একদম স্নেহ জাতীয় খাবারকে বাদ দিতে হবে, একদম বাদই দিতে হবে। আরও হচ্ছে যে অনেক ধরনের কাজ এবং রেস্ট্রিকশন এখানে আসবে। সো এটা আমরা এই সূচকটা একটু মনে রাখবো, এই সূচক থেকে আমাদের এমসিকিউ আসার সম্ভাবনা অনেক বেশি। দেখো, বিএমআই বা দেহের ভরসূচি, আমরা এখন তাহলে বিএমআইটা নির্ণয় করব কিভাবে? আমরা তো এতক্ষণ বুঝলাম যে আসলে আমাদের বিএমআই জিনিসটা কি, বিএমআই কীভাবে তৈরি করে, মানে কীভাবে কাজ করে, এবং বিএমআই এর ইন্ডিকেটরটা বুঝলাম। এখন আমরা দেখি যে বিএমআই কীভাবে আমরা নির্ণয় করব। সো বিএমআই নির্ণয় করতে গেলে আমাদের দেহের ওজন, আমরা দেহের ওজন তো আর পাউন্ডে বা অনেক গ্রামে মাপি না। সো গ্রামে মাপি, গ্রামে মেপে ওটাকে কেজি হিসেবে আমরা ইউনিট করি, তাই না? সো আমরা যদি একটু দেখি, সেটা হচ্ছে আমাদের এই যে বিএমআই আছে, আমাদের বিএমআই কি করতে হবে? আমাদের বিএমআই দেহের ওজন, আমাদের বিএমআই নির্ণয় করার জন্য আমাদের দেহের ওজনটা জানতে হবে এবং আমাদের দেহের উচ্চতাটা জানতে হবে। এই দুইটা জিনিস আমাদের জানতে হবে। কয়টা জিনিস জানতে হবে? এই দুইটা জিনিস। একটা হচ্ছে দেহের ওজন জানতে হবে এবং আরেকটা হচ্ছে দেহের উচ্চতা জানতে হবে। সো দেহের ওজন এবং উচ্চতা, এই দুইটা জিনিস আমরা যদি জানি, তাহলে আমরা বিএমআই খুব সহজে নির্ণয় করতে পারবো। আর বিএমআই নির্ণয় করার জন্য দেহের ওজনের হিসাবে কেজি হিসাবে জানতে হবে, অন্যান্য কোনো হিসাবে না। আর দেহের যে উচ্চতাটা আছে, এই উচ্চতাটা মিটার হিসাবে জানতে হবে। এই দেহের উচ্চতাটা মিটার হিসাবে জানতে হবে। আমরা অনেকেই ফুট হিসাবে জানি, ঠিক আছে? অনেক হিসাবে আমরা ফুট হিসাবে জানি, ঠিক আছে? কিন্তু আমাদেরকে কিসে জানতে হবে? সেটা মিটারে জানতে হবে। জানতে পারলেই আমরা কি করতে পারবো? আমরা হচ্ছে যেটা নির্ণয় করতে পারবো। আবার দেহের উচ্চতা যদি ফুট হিসেবে থাকে, তখন আমরা কিভাবে নির্ণয় করব, সেটাও আমরা তোমাদেরকে পরবর্তীতে দেখাই দিব, এই ক্লাসে দেখাই দিব, কোনো টেনশন নাই। যদি ফুট হিসেবে দেওয়া থাকে, ফুট থেকে কিভাবে আমরা মিটারে রূপান্তর করব, সেটা দেখে তারপর আমরা কাজটা করব। এখন দেখো, আমাদের শারীরিক দিক থেকে সুস্থ আমাদের হচ্ছে যে, যদি শরীরের উচ্চতার সঙ্গে ওজনের একটি সঠিক সম্পর্ক থাকে, মানে উচ্চতা অনুযায়ী তোমার ওজন যদি ঠিক থাকে, তাহলে আমরা বলতে পারি সুস্থ বিএমআই আছে তোমার। সো এখন দেখো, বিএমআই নির্ণয় করার জন্য যে সূত্রটা আছে, সেই সূত্রটা হচ্ছে, এটা একটা তোমার হচ্ছে ইউনিভার্সাল সূত্র। সেই সূত্রটা যদি আমরা একটু দেখি, বিএমআই, বডি মাস ইন্ডেক্স, ইকুয়াল টু দেহের ওজন ভাগ
দেহের উচ্চতা স্কয়ার, দেহের ওজন ভাগ দেহের যে উচ্চতাটা আছে ওই উচ্চতাটাকে স্কয়ার করলে আমরা কি পাবো, আমরা বিএমআই পাবো। আমরা কি পাবো, আমরা বিএমআই পাবো। সো এইখানে দেখো একজন মানুষের হচ্ছে যে, আচ্ছা আমরা যদি একটু দেখি ভালো মতো করে, ধরো জনাব আরিফ, ধরো আমার কথাই আমি বললাম। সো একজন মানুষের দেহের ওজন হচ্ছে, ধরো আমি আমার বিএমআইটা এখন নির্ণয় করি তোমাদের সাথে। ওকে, সো আমার বিএমআই যখন আমি নির্ণয় করতে যাব তখন আমার কি লাগবে বলো তো, আমার দেহের ওজন লাগবে। সো আমরা এখানে যদি দেখি ওজন, সো আমার ওজন হচ্ছে 73 কেজি। ঠিক আছে, আমার ওজন 73 বা এর থেকে কমই হবে, 73 কেজি। আর মনে আমার উচ্চতা হচ্ছে 1.68 মিটার। আমার উচ্চতা হচ্ছে 1.68 মিটার। এই দুইটা আমার জানা আছে। তোমাদের যদি মিটারে জানা না থাকে সেটা কিভাবে করতে হয় সেটা আমি একটু দেখার চেষ্টা করব একটু পরবর্তীতে। সো আমরা দেহের ওজন দেখছি, আমরা দেহের উচ্চতা দেখছি। এখন যদি তোমাকে দেহের ওজন আর উচ্চতা দেয়া থাকে এরকম করে কেজি এবং মিটারে, তোমাকে বলতে হবে বিএমআই যখন যদি নির্ণয় করতে বলে তাহলে আমরা কিভাবে সেই বিএমআইটা নির্ণয় করব। সো আমরা প্রথমে এরকম করে নির্ণয় করব, বলবো যে বিএমআই ইকুয়াল টু, আমরা জানি যে বিএমআই ইকুয়াল টু আমাদের দেহের যে ওজন আছে, দেহের ওজন ডিভাইডেড বাই দেহের উচ্চতা। সো দেহের, আমরা এরকম করে লিখব যে দেহের ওজনটাকে আমরা ভাগ করব কি দিয়ে, দেহের উচ্চতা দিয়ে। আমরা দেহের উচ্চতার কি স্কয়ার করব, এই দেহের উচ্চতাটাকে স্কয়ার করে দিব। ঠিক আছে, এটা করলেই আমাদের বিএমআইটা বের হয়ে আসবে। সো আমরা যদি এখন বিএমআইটা বের করতে যাই, সেকেন্ডটাকে আমাকে কি করতে হবে, এই ভ্যালুগুলো আমাকে বসাই দিতে হবে। সো চলো আমরা ভ্যালুগুলো বসাই। আমাদের ভ্যালু কত, 73, এখানে হচ্ছে 73 কেজি ডিভাইডেড বাই এটা কত, 1.68 স্কয়ার, 1.68 স্কয়ার। ঠিক আছে, সো 1.68 স্কয়ার। এখন এটাকে স্কয়ার করব, স্কয়ার বলতে আমরা কি বুঝি, এইটাকে এটা দিয়ে গুণ করব। সো 1.68 গুণন 2, ঠিক আছে, এটা দিয়ে গুণ করে দিব। সো গুণ করে 73কে ভাগ করব। এখন যদি আমি এটাকে ভাগ করি সুন্দর মতো করে, আমাদের অ্যান্সারটা চলে আসবে। সো আমরা যখন এইটাকে 73টাকে, এই যে আমরা যদি একটা ক্যালকুলেটর নিই, আমরা ক্যালকুলেটর নেওয়ার পর আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে যে একদম ক্যালকুলেটরের মধ্যে আমরা এটাকে প্রেস করব। কিভাবে প্রেস করব, 73 আমরা বলবো যে 73 ডিভাইডেড করব কাকে দিয়ে, ডিভাইড করব 1.68 স্কয়ার। যদি দিতে না পারি তাহলে 1.68 ইন্টু 2 করব, তাহলে আমাদের কি করবে, আমাদের বিএমআইটা চলে আসবে। সো আমার এখানে ক্যালকুলেট করার পর 21.72 আসছে, 21.73 দিয়ে দিলাম। সো এইটা হচ্ছে যে আমার বিএমআই নির্ণয় হইল। সো আমার বিএমআই কত আসলো, আমার বিএমআই আসলো 21.73। এখন আমরা যদি এইটার সঙ্গে মিলাই, দেখো তো আমার এইটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে, 21.73। এটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে আমরা যদি একটু দেখি, এটা কি 18.5-এর থেকে কম, এটা 18.5-এর থেকে কম না। সো আমরা এই ক্যাটাগরির মধ্যে তো পড়তেছে না, ফার্স্ট এটা পড়লো না, এরপর 30-এর উপরে এটাও পড়লো না। এখন যদি দেখি 18.5 থেকে 24.9, এটা কি 18.5 থেকে 24.9-এর মধ্যে পড়ছে। সো আমরা বলতে পারি যে ইয়েস, দিস ইজ নট অলসো কারেক্ট। সো আমাদের কারেক্ট অ্যান্সার কোনটা, সো আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে 18.5 থেকে 24.9 এটার মধ্যে। সো আমরা বলতে পারি আমাদের সঠিক ওজন হচ্ছে এইটা, 18.5 থেকে 24.9, এই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। সো আশা করি আমরা হচ্ছে যে বিএমআইটা কীভাবে এরকম করে নির্ণয় করতে হয় খুব ইজিলি বুঝতে পেরেছি। এখন যদি আমরা আরেকটা জিনিস দেখি, ধরো কোনো একজন মানুষের ওজন কত কেজি, 80 কেজি এবং উচ্চতা 1.8 মিটার, তাহলে বিএমআই কীরকম হবে। দেখো এখানে বিএমআই ইকুয়াল টু দেহের ওজন ভাগ দেহের উচ্চতা স্কয়ার। দেখো এই যে দেহের ওজন 80, উচ্চতাকে স্কয়ার করছে, 2 দিয়ে গুণ করছে 3.24।
এখন এটাকে 80কে 24 দিয়ে ভাগ করার পর 24.69 কত আসছে 24.69। এই যে 24.69 তার মানে এই কোনটার মধ্যে পড়ে, 18.5 থেকে 18.5 থেকে ও কার মধ্যে পড়তেছে দেখো তো, 18.5 থেকে 24.9 এর মধ্যে পড়তেছে, তাই না? ও দেখো 24.9 এর কাছাকাছি, অনেকটা কাছাকাছি। তো 24.9 এর থেকে ওটা ছোট, সো আমরা বলতে পারি যে আমাদের 18.5 থেকে 24.9 এর মধ্যে পড়তেছে। তার মানে এই যে ব্যক্তিটা আছে, এই ব্যক্তিরও ওজন কি একদম সঠিক আছে, আর একটু হলে বেশি হয়ে যাবে। সো আমরা বলতে পারি যে তার বিএমআই 24.7, যা কোন ওজনের মধ্যে পড়ে, স্বাভাবিক ওজনের মধ্যে পড়ে। সো দেখো আমাদের হচ্ছে যে বিএমআই এই যে আমরা যেটা জিনিস দেখলাম যে কম ওজন কত, কম ওজন হচ্ছে 18.5, সঠিক ওজন কত 18.5 থেকে 24.9, বেশি ওজন কত 25 থেকে 29.9, আর স্থূল বা অতিরিক্ত ওজনকে আমরা 30-এর থেকে বেশি ধরতে পারি। সো পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রেই সেম, ঠিক আছে? সো নারীর ক্ষেত্রেও সেম, দেখো সবগুলো ভ্যালু একই আছে। সো আমাদের আলাদাভাবে কোনো কিছু জানার প্রয়োজন নাই। সো একটা মনে রাখলেই আমাদের সবটা মনে রাখতে পারবো। আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি। সো যদি বুঝতে পেরে থাকি তাহলে তোমরা সকলেই আমাকে একটা এমসিকিউর অ্যান্সার দিবা। সেই এমসিকিউর অ্যান্সারটা একটু দেখি। সেই এমসিকিউর অ্যান্সারটা কি, একজন ব্যক্তির ওজন 65 কেজি এবং তার উচ্চতা হচ্ছে 1.75 মিটার। সো ওই ব্যক্তির বিএমআই কত? এইরকম আমাদের কি আসবে, এমসিকিউ পরীক্ষার ক্ষেত্রে এসে থাকবে। সো আমরা কি করব, এমসিকিউটা অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা সলভ করার চেষ্টা করব। কিভাবে করব, আমরা সরাসরি একদম সুন্দর করে এটাকে একদম বসাই দিব। সো আমরা এরকম করব, বিএমআই ইকুয়াল টু সরাসরি আমরা কি করব, এই যে 65কে এখানে 65 বসাই দেব এবং নিচে 1.75কে স্কোয়ার করে দিব, ঠিক আছে? সো এটা করলে কত আসে, 65 আর 1.75কে গুণ করলে কত আসছে, 3.50, ওকে? সো 3.50 আসতেছে। সো 65কে যদি আমরা 3.50 দিয়ে ডিভাইড করি তাহলে কত আসে দেখো তো, 65কে আমরা যদি 3.50 দিয়ে ডিভাইড করি তাহলে আমাদের কত আসে, এটা লিখলে আমাদের বিএমআইটা চলে আসবে। সো 1 ওকে। সো এখন যদি আমরা 65 ডিভাইডেড বাই কত করতেছি, ডিভাইডেড বাই 3.50 যদি আমরা করি তাহলে আমাদের বিএমআই কত আসতেছে, আমাদের বিএমআই আসতেছে 18.57। ওকে, আমাদের ওজন হচ্ছে যে 65, আচ্ছা আমাদের ওজন হচ্ছে 65 ডিভাইডেড বাই তোমার হচ্ছে 1.75 মিটার, 1.75 ইন্টু 2। ওকে, সো 18.57 আসতেছে। সো এইখানে আমার মনে হয় কারেক্ট অ্যান্সারটা এখানে দেয়া নাই, তাই না? কারেক্ট অ্যান্সারটা এখানে দেয়া নাই। সো আমরা বলতে পারি এখানে নন আদার দেন কারেক্ট অ্যান্সার আমার মনে হয় যে এইখানে 18.57 যেটা আসছে, 18.57 এখানে কোনোটাই কারেক্ট অ্যান্সার নাই। সো আমরা বলতে পারবো যে এখানে সব কয়েকটাই ভুল। সো নিয়ার বাই যেটা কারেক্ট আছে, নিয়ার বাই কারেক্ট বা যেটা কাছাকাছি কারেক্ট, সেই অ্যান্সারটা আমরা দিতে পারি। সো আমরা এরকম করে এটার যে কোনো একটা অ্যান্সার দিতে পারি, যে কাছাকাছি আছে এই নাম্বারটা, সো এই নাম্বারটা দিতে পারি। সো এখন দেখো 65 কেজি 1.5 মিটার উচ্চতা বিশিষ্ট একজন ব্যক্তির তোমার হচ্ছে বিএমআই কোনটি? দেখো এখানে কি বলছে, 65 কেজি, তার ওজন কত, তার ওজন হচ্ছে 65 কেজি, আর মিটার কত, 1.5 মিটার। 1.5 মিটার বলতে 1.5, 1.5 মিটার বলতে কত বোঝায়, 1.5, আর তার ওজন কত, তার ওজন হচ্ছে 65 কেজি। এমন উচ্চতা বিশিষ্ট একজন ব্যক্তির বিএমআইটা কেমন হওয়া উচিত? সো আমরা যদি ওই সেম কাজই করি, আমরা সেম কাজই করব এরকম করে, বিএমআই ইকুয়াল টু কি 65 ডিভাইডেড বাই 1.5 স্কোয়ার। সো আমরা 65কে কি দিয়ে ডিভাইড করব, আমরা 65 এটা হচ্ছে যে 3 65 ডিভাইডেড বাই 3। সো এটাকে আমরা যখন ভাগ করব তখন একটা বিএমআই পাবো। সো 65 ডিভাইডেড বাই 3 এরকম করে যদি দেখি, 65 ডিভাইডেড বাই 3 আমাদের আসতেছে 21 পয়েন্ট তোমার হচ্ছে যে 66।
সো আমাদের বিএমআই কত আসতেছে? আমাদের বিএমআই আসতেছে 21.66। আশা করি, আমার মনে হচ্ছে যে এই এমসিকিউ এর অ্যান্সারগুলো একটু উলট পালট হয়ে গেছে, একটু উল্টাপাল্টা হয়ে গেছে। সো আমাদের কারেক্ট অ্যান্সার এটা। আমরা এরকম করে বিএমআইটাকে নির্ণয় করব। সো এগুলোকে আমরা একটু কারেক্ট না ধরি, হ্যাঁ, এগুলো হচ্ছে যে আমাদের এখানে রং দেওয়া আপাতত। সো এগুলো আপাতত আমাদের রং, সো এগুলো আমরা আপাতত বাদ দিয়ে দিই। সো আমাদের কারেক্ট অ্যান্সার কোনটা? 21 পয়েন্ট তোমার হচ্ছে যে 66। ওকে, সো আমরা আশা করি পেয়ে গেছি। সো একটি সুস্থ এবং স্বাভাবিক বিএমআই কোনটি? এখন যদি আমরা একটু এমসিকিউটা দেখি যে একটা সুস্থ স্বাভাবিক বিএমআই কোনটি, এখানে দেখো মাল্টিপল কারেক্ট অ্যান্সার আছে যে কোনটি সুস্থ স্বাভাবিক বিএমআই। সো মাল্টিপল না, একটাই কারেক্ট অ্যান্সার আছে, সেটা হচ্ছে আমরা যদি একটু ভালো মতো করে দেখি, আমাদের তোমার হচ্ছে যে 18.5-এর নিচে হলে 18.5-এর নিচে যদি হয় তাহলে কি হবে? 5-এর যদি নিচে হয় তাহলে আমরা সেটাকে কি বলি? আমরা সেটাকে বলি যে ওজন। আমরা তখন সেটাকে কি বলি? তখন বলি আমরা ওজন কম। সো 18 আর হচ্ছে যে ওজন সঠিক বিএমআই বলতে আমরা কোনটা বুঝি? 18.5 থেকে আমরা সঠিক বিএমআই কত বুঝি? 18.5 থেকে কত? 24.9। 24.9। সো এটার মধ্যে কোনটা কাছাকাছি আছে? এটাও কারেক্ট আছে, এটাও কারেক্ট আছে। সো আমরা এই দুইটাই কারেক্ট অ্যান্সার বলতে পারি। ওকে, সো আমরা দুইটাই কারেক্ট অ্যান্সার বলতে পারি। বাট এমসিকিউ এর ক্ষেত্রে এরকম হয় না, এমসিকিউর মধ্যে একটা কারেক্ট অ্যান্সার থাকবে। বাট এমসিকিউটা মনে হয় কোথাও না কোথাও একটু ভুল হয়ে গেছে, যার কারণে এরকম মাল্টিপল কারেক্ট অ্যান্সার চলে আসছে। আচ্ছা, এনিওয়ে, চল আমরা এখন একটু দেখি যে আমাদের দৈনিক এখন খাবার কীরকম হবে। এটা দেখার আগে আমরা আরেকটা জিনিস একটু দেখি, সেটা হচ্ছে যে এখন ধরো তোমার ওজন যেটা আছে, তোমার ওজন তুমি এখন ইয়াতে জানো না, তুমি তোমার ওজনটা উচ্চতায় জানো না। উচ্চতা মনে করো তুমি জানো না, ওজন কেজিতে তো আমরা সকলেই জানি, যে আমরা যদি একটু ভালো মতো করে দেখি আমাদের উচ্চতাটা সকলেই জানি যে আমাদের ওজনটা আমরা সকলেই জানি। দেহের ওজন যেটা আছে সেই ওজনটা আমরা সকলে জানি না, ওজনটা আমরা মোটামুটি সকলেই জানি যে তোমার ওজন কত। সো 1-2 কম বেশি হতে পারে, ডাজন্ট ম্যাটার, বাট আমরা ওজনটা সকলেই জানি। কিন্তু উচ্চতাটা যদি আমাদের মিটারে দেয়া না থাকে, যদি আমাদের মিটারে উচ্চতাটা আমরা না জানি, তাহলে কি হবে? সো তাহলেও কিছু একটা করার উপায় আছে। সে কী উপায় আছে? ধরো তোমার উচ্চতার তুমি জানো ফিট, তুমি ফিট হিসাবে জানো যে তোমার উচ্চতা 5 ফিট 8 ইঞ্চি। ধরো তোমার উচ্চতা হচ্ছে 5 ফিট 6 ইঞ্চি ধরলাম, 5 ফিট 6 ইঞ্চি ধরলাম। আর হচ্ছে যে এটাকে আমরা বলবো ফিট। সো তোমাকে ফিট দেওয়া হইলো। আর ওজন তুমি জানো, তোমার ওজন হচ্ছে যে দেওয়া আছে ধরো কত, তোমার ওজন দেওয়া আছে ধরো 62 কেজি। সো কেজি তো আমরা সকলেই জানি, কিন্তু এখন এই উচ্চতার হিসাবটা আমরা কীভাবে মিটমাট করব, ঠিক আছে? সো আমরা ছোটোবেলায় অঙ্ক করছি ঐকিক নিয়মের অঙ্ক, তোমরা এখনও জানো। সো মনে করো এই এত ফিট, এখন ফিটটাকে আমাকে কি করতে হবে? এই যে আমরা ফিটটা দেখতে পাচ্ছি, এটাকে কি করতে হবে? এটাকে মিটারে কনভার্ট করতে হবে। এটাকে কিসে কনভার্ট করতে হবে? এটাকে মিটারে কনভার্ট করতে হবে, কারণ আমাদেরকে মিটারে লাগবে, তাই না? আমাদেরকে জিনিসটা কিসে লাগবে? আমাদের জিনিসটাকে লাগবে মিটারে। সো এটাকে আমাকে কি কনভার্ট করতে হবে না? অবশ্যই আমাকে এটাকে ফার্স্ট অফ অল কনভার্ট করতে হবে, যে কিভাবে আমরা এটাকে কনভার্ট করব। সো এইটাকে কনভার্ট করতে গেলে আমাদেরকে প্রথম যেটা কাজ করতে হবে, আগে আমাদেরকে ফিটটা জানতে হবে। ওকে, সো আমরা যখন ফিটটা জানবো, এরপর আমাদেরকে মিটারে জানাটা খুব বেশি ইজি হয়ে যাবে। ওকে, সো আমরা যখন ফিট জানবো তখন আমাদের মিটারে জানাটা খুব বেশি ইজি হয়ে যাবে। সো আমরা একটু যদি চিন্তা করি, সেটা হচ্ছে যে আমাদের 1 ফিট সমান সমান আমরা যদি একটু ভালো মতো করে দেখি 305.305 মিটার। এই জিনিসটা আমরা একটু মনে রাখবো, ঠিক আছে? যে আমরা জানি যে 1 ফিট সমান সমান 0.305 মিটার। অতএব আমার যে এই যে ফিটটা আছে, অতএব আমরা বলতে পারি অতএব আমাদের কত? 5.6 ফিট ইকুয়াল টু এইটাকে এটা দিয়ে গুণ করব। এই যে 5.6কে আমাদের যা আছে না কেন, যত মিটার আছে না কেন, তুমি যত মিটারটাকে কনভার্ট করতে চাও ওই মিটারটাকে তুমি কি করবা? 0.305 দিয়ে গুণ করে দিবা।
0.305 দিয়ে তুমি সরাসরি গুণ করে দিবা। সো 0.305 দিয়ে যখন তুমি গুণ করে দিবা, তারপরে তুমি তোমার মিটারটা এখানে পেয়ে যাবা। সো ফিট থেকে মিটার আমরা কি করব, এইরকম করে 0.305 দিয়ে আমি কি করব, আমি গুণ করলে আমরা আমাদের মিটারটা পাবো। সো আমরা যদি এখন ক্যালকুলেটারে এটাকে ক্যালকুলেট করি, সো 5.6 ইন্টু 0.305 ইকুয়াল টু 1.70 ইকুয়াল টু 1.70। এই হচ্ছে আমাদের কত, এই হচ্ছে আমাদের সাধারণত মিটার। সো আমরা ফিটটাকে এইভাবে মিটারে রূপান্তর করব। এক ফিট ইকুয়াল টু 0.305 মিটার, অতএব 5.6 ফিট ইকুয়াল টু এইটার সাথে এই যে আমাদের যত ফিট আমরা নির্ণয় করতে চাই ওই ফিটটাকে 0.305 দিয়ে গুণ করলে আমরা কি পাবো, মিটার পাবো। আমরা কি পাইলাম, আমরা পরবর্তীতে মিটার পাইলাম। সো আমরা ফিট থেকে মিটারকে পাইলাম। এখন আমাদের মিটারটা চলে আসছে না, সো এটা কত মিটার, 1.70 মিটার। সো এখন আমরা যখন মিটারটা পাইছি তখন আমরা কি নির্ণয় করতে পারবো, তখন আমরা আমাদের যে কাঙ্ক্ষিত বিএমআই আছে, তখন আমরা যে আমাদের কাঙ্ক্ষিত বিএমআই আছে সেটা আমরা পাবো। বিএমআই কত, 62, আর এটাকে ভাগ করবো কত, 1.70 স্কোয়ার দিয়ে। সো এটা করলে আমাদের হচ্ছে যে 62কে আমরা যখন কি করব, তোমার হচ্ছে যে 3.40 এটা দিয়ে ভাগ করব, তখন আমাদের বিএমআইটা চলে আসবে 62 ডিভাইড বাই 3.40। আমরা যখন এটাকে ভাগ করব তখন আমাদের বিএমআইটা সুন্দর করে এখানে চলে আসবে। সো চলো আমরা বিএমআইটা একটা দেখি যে আমরা কীরকম করে এই বিএমআইটা করতেছি। সো 62 ডিভাইডেড বাই 3.40 ইকুয়াল টু 18.23। আমরা কত পাচ্ছি, 18.23 পাচ্ছি, 18.23 পাচ্ছি আমরা। সো আমরা আমাদের বিএমআইটা পেয়ে গেছি। সো 18.23 হচ্ছে যে কি, 98.23 হচ্ছে যে 18.5-এর থেকে ছোট, তার মানে সে আন্ডারওয়েট। ওকে, তার মানে তার ওজনটা একটু আন্ডারওয়েট হয়ে গেছে। ওকে, সো এইরকম করে আমরা কি করব, আমরা হচ্ছে যে যদি উচ্চতা আলাদাভাবে দেয়া থাকে ওই রকম করে আমরা উচ্চতাটা নির্ণয় করার চেষ্টা করব। ঠিক আছে, সো এখন আমরা দেখব একজন দৈনিক খাবার আমাদের কেমন হওয়া উচিত। আমরা যে দৈনিক খাবারগুলো খাই, আমরা প্রতিনিয়ত অনেক ধরনের খাবার খাই। আমাদের খাদ্যে কয়টা উপাদান থাকে টোটাল, আমাদের খাবারের মধ্যে টোটাল উপাদান 6টা। কি কি 6টা উপাদান আমাদের খাবারের মধ্যে, উপাদান 6টা। আমরা পড়ছি না এর আগে, অবশ্যই পড়ছি। 6টা উপাদানের মধ্যে 3টা আমাদের প্রাইমারি উপাদান বা প্রাথমিক উপাদান, যেমন আমিষ, শর্করা, স্নেহ। আর 3টা হচ্ছে আমাদের সেকেন্ডারি উপাদান। সেকেন্ডারি উপাদান কি কি, সেটা হচ্ছে যে আমাদের ভিটামিন, খনিজ আর পানি। এই 3টা হচ্ছে আমাদের সেকেন্ডারি উপাদান বা তোমার হচ্ছে সহায়ক উপাদান সাধারণত আমরা বলতে পারি। সো আমাদের দৈনিক খাবারের সময় একটু ভালো মতো করে লক্ষ্য করে দেখবো যে কোন জিনিসটা বেশি প্রয়োজন। আগে আমরা প্রাইমারি খাবারটা দেখি, আমাদের সেকেন্ডারি খাবার তো আমাদেরকে খাইতেই হবে। সো প্রাইমারিটা যদি আমরা একটু দেখি, একজন পূর্ণবয়স্ক মানুষের দৈনিক প্রায় 15% প্রোটিন খাওয়া দরকার। প্রোটিন তার দেহের বৃদ্ধি ঘটায়, প্রোটিন তার দেহের বৃদ্ধি ঘটায়। আর তারপর তাকে সবথেকে বেশি যে খাবারটা খাওয়া উচিত সেটা হচ্ছে শর্করা, প্রায় 60%, প্রায় 60% শর্করা খাওয়া উচিত। কেন খাওয়া উচিত? শর্করা মানুষের শক্তি বাড়ায়, দেহের হজম শক্তি বাড়ায়, দেহের তাপ শক্তি বাড়ায় এবং দেহকে সুস্থ রাখতে সাহায্য করে। এরপর সম্পৃক্ত, সম্পৃক্ত বলতে কি বোঝায়? স্নেহ সম্পৃক্ত। সম্পৃক্ত স্নেহ বলতে আমরা সাধারণত কি বুঝি? সম্পৃক্ত স্নেহ বলতে বুঝি আমরা যে বিভিন্ন ধরনের প্রাণীর থেকে যে চর্বি পেয়ে থাকি, বিভিন্ন ধরনের প্রাণীর থেকে যে চর্বি পেয়ে থাকি সেই চর্বি বা সেই তেল জাতীয় খাবার। আর অসম্পৃক্ত বলতে আমরা উদ্ভিদের দেহ থেকে বা উদ্ভিদের দেহ থেকে যে ধরনের চর্বি পেয়ে থাকি, যেমন পাম অয়েল, সয়াবিন তেল, হ্যাঁ, সরিষার তেল, এই যে তেল জাতীয় খাবার, এই ধরনের সর্বোচ্চ আমরা 20% খেতে পারি। বাট তোমার শরীরে, কারো শরীরে যদি কি থাকে, এই রকম ওজন যদি কারো কম থাকে, তখন তার আমিষটা বেশি খাওয়া উচিত। এবং তোমার হচ্ছে যে আমিষটা বেশি খাওয়া উচিত, তার সাথে সাথে
আমাদের স্নেহটাও খাওয়া উচিত। কিন্তু কারো ওজন যদি অনেক বেশি থাকে তাহলে তার এই যে তোমার হচ্ছে যে স্নেহ জাতীয় পদার্থগুলো আছে এগুলো একদম বাদ দেওয়া উচিত, এগুলো আর কোনোভাবেই খাওয়াই উচিত না, এগুলো একদম কমায় দেওয়া উচিত। এবং এর সাথে সাথে আমাদের শর্করা প্রায় হাফ এবং প্রোটিন প্রায় হাফ আমাদের শরীরে রাখা উচিত, ঠিক আছে? রাখলে দেন শরীরটা পরবর্তীতে আস্তে আস্তে সুস্থ হবে। সো একজন মানুষের খাদ্যের জন্য আমাদের এই যে 6টা পরিমাণ আছে, এই 6টা পরিমাণ খাবার আমাদেরকে বেশি পরিমাণ খাইতে হবে। এবং আমাদের হচ্ছে যে এই 6টা খাবার থেকেই আমাদেরকে কি করতে হবে, পরিমাপ মতো খাইতে হবে। তোমার ইচ্ছা হলো তুমি মাছ মাংস শুধুই খাইলা, এমনটা হয় না। তুমি ইচ্ছা হইলেও তুমি শুধুমাত্র ডাল সবজি খেয়ে থাকলা, এটাও হয় না। আমাদের শরীরে সব ধরনের খাবারকেই প্রয়োজন, যা আমাদের শরীরে বিভাজক করবে এবং আমাদের শরীরের জন্য সুস্থতা এবং সব কিছু মেনটেন রাখার চেষ্টা করবে, ঠিক আছে? সো আমাদের শরীরে সমপরিমাণ বা একদম ভালো মতো করে কি থাকতে হবে, এই স্নেহ, এই পদার্থগুলো থাকতে হবে: শর্করা, প্রোটিন, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ এবং পানি। এই যে 6টা উপাদান আছে, এই 6টা উপাদানই আমাদের শরীরের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তাই এই 6টা উপাদান আমাদের শরীরে রাখতেই হবে, মাস্ট। সো দৈনিক আমাদের খাবার কেমন হওয়া উচিত, বা দৈনিক আমাদের কতটুকু পরিমাণ খাবার আমাদের গ্রহণ করা উচিত? সো এটা তো আমাদেরকে একটু জানতে হবে যে দৈনিক আমাদের কতটুকু পরিমাণ খাবার গ্রহণ করা উচিত। আমরা দৈনিক হচ্ছে যে মোটামুটি একজন পূর্ণবয়স্ক মানুষের, পূর্ণবয়স্ক বলতে যাদের বয়স মনে করো 18 থেকে বেশি, হ্যাঁ, তাদেরকে বলা হয়, বা 20-এর থেকে যাদের ওজন মানে বয়স বেশি তাদেরকে আমরা পূর্ণবয়স্ক মানুষ বলতে পারি। সো একজন পূর্ণবয়স্ক মানুষের দৈনিক প্রায় 2500 ক্যালোরি শক্তির প্রয়োজন হয়, এবং একজন প্রাপ্তবয়স্ক নারীর প্রায় 2000। সো আমরা একটা জিনিস জানি যে আমাদের কোন খাবারগুলোয় ক্যালোরি বেশি বলতো। সো আমরা যদি একটু ভালো মতো করে দেখি যে আমরা যদি 1 গ্রাম তোমার হচ্ছে যে আমরা যদি মনে করো আমিষ জাতীয় খাবার খাই, আমরা যদি আমিষ জাতীয় খাবার খাই, সেই আমিষ জাতীয় খাবারে 1 গ্রাম যদি আমরা আমিষ খাই তাহলে আমরা কত কিলো ক্যালোরি পাই? আমরা হচ্ছে 4 ক্যালোরি পাই, আমরা 4 ক্যালোরি পাই। এখন দেখো আমরা যদি 1 গ্রাম স্নেহ খাই, আমরা যদি স্নেহ পদার্থ খাই, 1 গ্রাম স্নেহ পদার্থ, তাহলে আমাদের শরীর 4 কিলো ক্যালোরি। ওকে, তো 4, সে 4 ক্যালোরি পায়। সে কত ক্যালোরি পায়? সেও 4 ক্যালোরি পায়। এখন আর যদি মনে করো আমরা কি করি, আমরা স্নেহজাতীয় পদার্থ খাই, সরি এটা স্নেহ হয়ে গেছে, এটা হবে শর্করা, এটা হবে শর্করা। সো যদি আমরা শর্করা জাতীয় খাবার খাই, আর যদি আমরা কি করি, যদি আমরা স্নেহ জাতীয় খাবার খাই, আমরা যদি স্নেহ জাতীয় খাবার খাই তাহলে সমপরিমাণ স্নেহ জাতীয় খাবারে 9 ক্যালোরি থাকবে। ক্যালোরি মানে আমরা শক্তি বলতে পারি, শক্তির একটা প্রভাব। সো আমিষের দেখো 4 ক্যালোরি, শর্করা যদি 1 গ্রাম খাই আমরা 4 ক্যালোরি পাই, কিন্তু সেম পরিমাণ মনে করো তুমি এতটুকু আমিষ নিলে তোমার 4 ক্যালোরি থাকবে। তোমার এতটুকু যদি শর্করা নাও তোমার কত ক্যালোরি থাকবে? 4 ক্যালোরি থাকবে। কিন্তু তোমার যদি এতটুকু পরিমাণ স্নেহ তুমি নাও তাহলে তোমাকে সে অনেক বেশি পরিমাণ শক্তি দিবে, সে 9 ক্যালোরি দিবে। এই কারণেই তোমার শরীরে যদি বেশি ওজন হয় তাহলে তোমার এইটা খাবার খাওয়া উচিত না, কারণ এখানে তোমার হচ্ছে শক্তির পরিমাণ অনেক বেশি থাকে। সো আমরা বলতে পারি আমাদের খাবারের জন্য এই দুইটাতে তুলনামূলকভাবে শক্তি কম থাকে, আর এই যে দুইটা আছে এই দুইটাতে মানে এই স্নেহ জাতীয় খাবার যেটা আছে এই খাবারটায় শক্তি আমাদের কোথায় থাকে, একটু হালকা পরিমাণ কম থাকে, বেশি থাকে। সো আমাদের শর্করা এবং আমিষের মধ্যে আমাদের এই যে শব্দের যে ক্যালোরি আছে সেই ক্যালোরিটা আশা করি আমরা বুঝতে পারছি। সো একজন পূর্ণবয়স্ক একজন পুরুষের দৈনিক কত এরকম, একজন পুরুষের কত দরকার? একজন পুরুষের দৈনিক 2500 কিলো ক্যালোরি দরকার। কত কিলো ক্যালোরি দরকার? 2500 কিলো ক্যালোরি দরকার। 2500 কিলো ক্যালোরি দরকার। কিলো ক্যালোরি প্রয়োজন। ওকে, আর একজন নারীর কত দরকার? একজন নারীর দরকার 2000
কিলো ক্যালোরি। ঠিক আছে, সো আমরা এইরকম করে ক্যালোরিটা হিসাব করতে পারি, তার মানে কতটুকু খাবার খাইতে হবে আশা করি তোমরা এখান থেকে বুঝতে পারতেছো। 1 গ্রাম আমিষ থেকে আমরা কতটুকু পরিমাণ কিলো ক্যালোরি পাই, এখানে কিলো হবে, ওকে, এখানে কিলো ক্যালোরি হবে, এগুলো কিলো ক্যালোরি, এগুলো কিলো ক্যালোরি। হ্যাঁ, সো দেখো আমাদের 1 গ্রাম আমিষ খাইলে আমরা 4 কিলো ক্যালোরি পাই, অতএব আমাকে 2500 পরিমাণ খাইতে হবে, 2500, এর থেকে কম খাইতে হবে, মানে বেশি খাইতে হবে না, কম খাইতে হবে। এরপর শর্করা 24 আর 4, এরপর স্নেহতে 9, তাহলে স্নেহ আমাদের কম খাইতে হবে, আর খাবার যদি বেশি খাই আমরা এগুলো খাইতে পাবো, এগুলো আমাদের হজমের ক্ষেত্রেও অনেক বেশি সাহায্য করে থাকে। সো আমরা এই জিনিসগুলো মনে রাখবো একটু, যে আমাদের কতটুকু শক্তির প্রয়োজন, একজন নারীর কত প্রয়োজন এবং একজন পুরুষের কত উচিত। ঠিক আছে, এবং তার সাথে সাথে অন্যান্য জাতীয় যে খাবারগুলো আছে যেমন ভিটামিন এ, বি, সি, ডি, ই, হ্যাঁ, এগুলো খাওয়া উচিত। এরপর হচ্ছে যে আমাদের বিভিন্ন প্রকার খনিজ লবণ এবং পানি তো সঠিক পরিমাণ খাইতেই হবে, দৈনিক 2 থেকে 3 লিটার পানি আমাদেরকে খাইতে হবে। এতে আমাদের কি হবে, এতে আমাদের শরীরের রক্ত চলাচল ঠিক থাকবে, শরীরের প্রেশার ঠিক থাকবে এবং শরীর আমাদের যথেষ্ট পরিমাণ স্বতঃস্ফূর্ত থাকবে। এখন দেখো আমাদের সুষম খাদ্য প্রস্তুত করতে খাদ্য পিরামিডকে আমাদেরকে কি করতে হবে, অনুসরণ করতে হবে। খাদ্য পিরামিডকে আমাদেরকে একটু মেনটেন করতে হবে। সো খাদ্য পিরামিডকে মেনটেন করার জন্য আমাদেরকে কি করতে হবে, আগার খাবারগুলোকে আমাদেরকে শ্রেণীবদ্ধ করতে হবে, যে কীভাবে খাবার খেলে আমাদের খাদ্য পিরামিড ঠিক থাকবে এবং খাদ্য পিরামিড ঠিক থাকলে আমাদের শরীর ঠিক থাকবে। সো আমরা যদি একটু ভালো মতো করে দেখি, পিরামিডকে যদি একটু দেখি যে আমাদের খাবার আসলে কতটুকু পরিমাণ খাওয়া উচিত, এর জন্য আমাদেরকে কি করতে হবে, খাদ্য পিরামিডটা দেখতে হবে, সুষম খাদ্য পিরামিড দেখতে হবে। সো সুষম খাদ্য পিরামিডের সবার নিচে যে খাবারগুলো আছে সেগুলো বেশি খাইতে হবে, সেগুলো কি শাক সবজি জাতীয় খাবার। ঠিক আছে, শাক সবজি বা শর্করা জাতীয় যে খাবারগুলো আছে এই খাবারগুলো সব থেকে বেশি খাইতে হবে। এরপর আমাদের তার পরবর্তীতে আছে আমাদের বিভিন্ন প্রকার তোমার হচ্ছে যে ভিটামিন বা খনিজ জাতীয় যে খাবারগুলো আছে এগুলা। এরপরে আমাদের আমিষ জাতীয় খাবার খাইতে হবে এবং এরপর আমাদের যা আছে সেটা হচ্ছে যে বিভিন্ন প্রকার ফলমূল এবং স্নেহ জাতীয় যে খাবারগুলো আছে, দুধ, চর্বি, এই ধরনের খাবার। সো আমাদের স্নেহ সব থেকে কম খাবার নিতে হবে এবং অন্যান্য যে খাবারগুলো আছে এই খাবারগুলো একটু বেশি নিতে হবে। সো আমরা যদি দৈনিক খাবারগুলো একটু ভালো মতো করে দেখি যে কীরকম করে আমরা দৈনিক খাবার খাবো আমাদের পিরামিডকে অনুসরণ করে। সো এইটা হচ্ছে যে আমাদের একটা খাদ্য পিরামিড, এটা আমাদের ধরো একটা খাদ্য পিরামিড। সো কোন খাবারটা আমাদেরকে কিভাবে খাইতে হবে, সো খাদ্য পিরামিডটাকে আমরা কয়টা ভাগে ভাগ করব, আমরা 4টা ভাগে ভাগ করব, যে কোন খাবারগুলো আমাদের বেশি প্রয়োজন। খাদ্য পিরামিডটাকে আমরা টোটাল 4টা ভাগে ভাগ করব। দেখো আমাদের এই খাদ্য পিরামিড পরীক্ষায় আসতেই পারে, সো আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে একটু মাথায় রাখতে হবে এই পড়াশোনাটা। সো দেখো আমরা এই 4টা ভাগে ভাগ করলাম। এখন এই 4টা ভাগের মধ্যে আমরা সবার যে নিচের ভাগটা আছে এইখানে রাখবো আমরা কি, বিভিন্ন ধরনের তোমার হচ্ছে যে ভাত, হ্যাঁ, এখানে আমরা বিভিন্ন ধরনের জিনিস রাখবো, যেমন হচ্ছে যে আমাদের ভাত, তারপর হচ্ছে ডাল, বিভিন্ন ধরনের রুটি, হ্যাঁ, রুটি, তারপর হচ্ছে যে সবজি, ফল না রুটি, সবজি এবং তোমার হচ্ছে যে আর কি রুটি, সবজি, বিভিন্ন ধরনের শাক, এই ধরনের খাবারগুলো কোথায় রাখবো, আমরা এইখানে রাখবো। এটা কোন জাতীয় খাবার, এগুলো বেশিরভাগই হচ্ছে আমাদের শর্করা জাতীয় খাবার। এগুলো কোন জাতীয় খাবার, এগুলো হচ্ছে যে আমাদের শর্করা জাতীয় খাবার। তো আমরা এটাকে কি বলতে পারি, এটা হচ্ছে যে আমাদের শর্করা। ওকে, সো এই হচ্ছে আমাদের শর্করা জাতীয় খাবার। এর পরবর্তীতে আমাদের যেটা আছে সেইটা হচ্ছে যে আমাদের সাধারণত বিভিন্ন প্রকার রাফেজ জাতীয় যে খাবারগুলো আছে ওই জাতীয় খাবার আমরা খাইতে পারি, যেমন এখানে শাকসবজি, আমরা শাকসবজি খাবো। হ্যাঁ, একটা জায়গায় মানে একটা পিরামিডে বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু থাকতে পারে। সো শাকসবজি রাখলাম, এরপর আমরা ফল রাখলাম, দুধ রাখলাম, হ্যাঁ, এরপর হচ্ছে যে ফল, দুধ, ডিম ইত্যাদি আমরা রাখলাম। সো এগুলাকে আমরা সাধারণত কি বলতে পারি, এটা ভিটামিন জাতীয় খাবার। হ্যাঁ, এগুলাকে আমরা কি বলবো, এটাকে আমরা সাধারণত বলতেছি বিভিন্ন ধরনের রাফেজ বা ভিটামিন জাতীয় খাবার। আঁশযুক্ত শাকসবজি,
বেশিরভাগই হবে এখানে আঁশযুক্ত যে কিছু আছে সেই সব। সো আমরা এখানে কি দেখলাম, আমরা এখানে বলতেছি যে এটা হচ্ছে যে আমাদের কি, এটা রাফেজযুক্ত খাবার, রাফেজযুক্ত খাবার, আমাদের রাফেজযুক্ত খাবার খাওয়া উচিত এখানে। এর পরবর্তীতে আমাদের যে উপরে যে জায়গাটা আছে, এই উপরের জায়গাটাতে আমাদের আরও বিভিন্ন ধরনের খাবার খাওয়া উচিত যেগুলো আমাদের শক্তি বাড়াবে। যেমন কি আমাদের মাছ, মাংস, ডিম, হ্যাঁ, ইত্যাদি জাতীয় খাবার। সো ইত্যাদি জাতীয় খাবারকে আমরা সাধারণত কি বলতে পারি? ইত্যাদি জাতীয় খাবার হচ্ছে আমাদের জন্য কি বলতো? এই খাবারগুলো হচ্ছে যে আমাদের জন্য সাধারণত আমিষ জাতীয় খাবার, যা আমাদের দেহ কি করতে সাহায্য করে? আমাদের দেহকে গঠন করতে সাহায্য করে। আর উপরের যে পিরামিডটা আছে সব থেকে কম, সেইটাকে যদি আমরা একটু দেখি, সেটা কি কি আমাদের? সেটা হচ্ছে মূলত চর্বি, তারপরে হচ্ছে যে তেল, মাখন, দধি ইত্যাদি জাতীয় খাবার, ঠিক আছে? সো এগুলো হচ্ছে যে আমাদের জন্য কি জাতীয় খাবার? এগুলো হচ্ছে যে আমাদের জন্য স্নেহ জাতীয় খাবার। এগুলো হচ্ছে সাধারণত স্নেহ জাতীয় খাবার, এগুলো হচ্ছে স্নেহ জাতীয় খাবার। সো এগুলো কম খাইতে হবে। সো নিচে কোনটা? নিচে শর্করা জাতীয় খাবার, এটার মধ্যে সব থেকে বেশি খাইতে হবে। এরপর রাফেজযুক্ত খাবার যেগুলো আছে, ফলমূল, আঁশযুক্ত খাবার খাইতে হবে। এরপর হচ্ছে আমাদের আমিষ খাবার এরকম করে খাইতে হবে, এবং স্নেহ খাবার এরকম করে খাইতে হবে। এই হচ্ছে পিরামিড। এটা বেশি খাইতে হবে, আস্তে আস্তে উপরের দিকে কম, উপরের দিকে কম, আস্তে আস্তে বেশি, ঠিক আছে? সো এইভাবে আমাদেরকে কি করতে হবে? এইভাবে আমাদেরকে খাবার মেনুগুলো সাজাইতে হবে। সো তোমার ওজন যদি সঠিক থাকে তাহলে তুমি এই পরিমাণ খাবার খাবা, কিন্তু তোমার ওজন যদি কম থাকে সেক্ষেত্রে তুমি কি করতে পারবা? সেক্ষেত্রে তুমি আস্তে আস্তে তোমার হচ্ছে যে বাড়াইতে পারবা। যদি তোমার ওজন কম হয় তাহলে তুমি কি করবা? এইটা বাড়াবা, এইটা বাড়াবা, এই দুইটা বাড়াবা। কোন দুইটা বাড়াবা? আমিষ এবং স্নেহ বাড়াবা। তখন তোমার ওজন আস্তে আস্তে আশা করি ঠিক হবে। এরপর তোমার যদি ওজন বেশি থাকে, যে না ভাই আমার আসলে ওজন বেশি, তখন কি করতে হবে? তখন এই খাবারটা বাড়াইতে হবে, এই খাবারটা বাড়াইতে হবে, কিন্তু এগুলা কি করতে হবে? এগুলাকে রিডিউস করতে হবে, এগুলাকে রিডিউস করতে হবে, এটাও হালকা একটা রিডিউস করতে হবে। সো কোনটা তখন বাড়াইতে হবে? তখন শাকসবজি, ডিম, দুধ এইসব জিনিসটাকে বাড়াইতে হবে। সো তখন এই খাবারগুলো এরকম করে করতে হবে। আর ওজন যদি সঠিক থাকে দেন আমাদের জন্য যা আছে তাই, একদম আমাদের জন্য যা কিছু প্রয়োজন একদম তাই থাকবে। সো এইভাবে আমরা কি করতে পারি? এইভাবে আমরা খাদ্য পিরামিডটাকে সাজাবো। এখন দেখি সুষম খাদ্য। সুষম খাদ্য, আমরা যে খাবারগুলো সাধারণত খাই সবার জন্য তো আর সেম খাবার না, তাই না? এখন যে বেশি পরিশ্রম করবে, এখন মনে করো আমি অফিসে কাজ করি, আর ধরো আমার যে কোনো কেউ, আমার পাশে একজন মনে করো বন্ধু, সে রিক্সা চালায়। সো দুইজনে আমি মনে করো বসে থাকি, আর সে যদি মনে করো কাজ করে, তার মানে দুইজনে তো একই খাবার দিয়ে হবে না, তাই না? সো দুইজনের আলাদা আলাদা খাবার লাগবে, দুইজনের একই খাবার দিয়ে কিন্তু সেই জিনিসটা হবে না। এখন কেন হবে না? কারণ ও অনেক বেশি পরিশ্রম করতেছে। সো আমাদের বলতে পারি যে আমাদের মানুষের বয়স ভেদে, লিঙ্গ ভেদে এবং শারীরিক পরিশ্রম অনুসারে খাবার ভিন্নভাবে হতে পারে। যেমন মনে করো আমার বয়স 24 বছর, তো আমার মতো আমার একটা বোনের বয়সও ধরো 24 বছর, তো তার খাবার এবং আমার খাবার সেম না, কারণ আমার 2500 কিলো ক্যালোরি দরকার, আর আমার বোনের কত কিলো ক্যালোরি দরকার? তার 2000 দরকার। সো আমার একটু বেশি খাবার প্রয়োজন, তার একটু কম খাবার প্রয়োজন। এরপরে আমরা যদি দেখি তোমার হচ্ছে যে মানুষের বয়স, এখন আমার আর আমার ছোট ভাই মনে করো আমার থেকে ছোট, আমার ছোট ভাইয়ের বয়স মনে করো 12-13 বছর, এখন আমি মনে করো 24 বছর। সো দুইজনের খাবার তো সেম না, আমি একটু বেশি খাবো, সে একটু কম খাবে। সো বয়স ভেদেও খাবারটা ভ্যারি করে। এরপর শারীরিক পরিশ্রম, একজন কাজ করতেছে আরেকজন বসে আছে, যে কাজ করতেছে তার খিদা বেশি লাগবে, তার ক্যালোরিও বেশি লাগবে, এবং তার ক্যালোরি ক্ষতিও হচ্ছে বেশি, সো ক্যালোরি বাড়ানো হচ্ছে বেশি। সো এই জন্য আমাদের যে শারীরিক পরিশ্রম বেশি করে, সেক্ষেত্রে তাকে কি করতে হবে বলো তো? তাকেও আবার খাবার বেশি খাইতে হবে। তুমি দেখবা যে তোমাদের বাসায় যদি কোনো কেউ থাকে যারা সাধারণত কাজ করে বা মাঠে কাজ করে, তারা দেখবে একটু বেশি পরিমাণ খাবার তাদের প্রয়োজন হয়। কেন প্রয়োজন হয়? কারণ তাদের শরীরে তারা প্রচুর পরিমাণ খাটনি করছে বা প্রচুর পরিমাণ কাজ করছে। আর কাজ করলে বা পরিশ্রম করলে তখন কি করতে হবে? পরিশ্রম যদি করে তাহলে তার
মোটামুটি খাবারের বেশি প্রয়োজন হয়। সো আমরা এই যে দেখতে পারি মানে শিশুদের জন্য আমাদের সহজপাচ্য যে খাবারগুলো আছে এই খাবারগুলো বেশি প্রাধান্য দেওয়া হয়, যেমন দুধ, মাখন, দই, দধি, এই খাবারগুলো ছোটরা খায়। আবার মনে করো যারা গর্ভবতী নারী আছে তাদের জন্য কোন খাবারগুলো বেশি প্রয়োজন, মানে আসলে বয়স ভেদে খাবারের ডিফারেন্স আছে। দেখবা শিশুরা তোমার তরল জাতীয় খাবার অনেক বেশি পছন্দ করে, দুধ, হ্যাঁ, হরলিক্স, তারপরে হচ্ছে যে মনে করো মাখন, মানে নরম নরম খাবারগুলো অনেক বেশি পছন্দ করে। আবার মনে করো শরীর ভেদে খাবার ভিন্ন ভিন্ন হতে পারে, যেমন যারা মনে করো গর্ভবতী নারী তাদের শরীরের জন্য, বাচ্চাটাকে সুস্থ রাখার জন্য, হ্যাঁ, ক্যালসিয়াম এবং আয়োডিন অনেক বেশি পরিমাণ খাবার খাওয়া প্রয়োজন। সো খেলে তার শরীরে প্রোটিন বেশি হয় এবং তার শরীরে বা পেটের মধ্যে যে শিশু থাকে সেই শিশুটাও সুস্থ থাকে। সো আমরা বলতে পারি বয়স ভেদে, লিঙ্গ ভেদে এবং সময় অনুযায়ী, হ্যাঁ, শারীরিক সক্ষমতা অনুযায়ী তার খাবারটা কী করতে হবে, উপর নিচে হতে পারে। এই হচ্ছে আমাদের মূলত সুষম খাদ্য। সো দেখো এখন আমরা যদি একটু ভালো মতো করে দেখি যে আমাদের কোন কোন খাবারগুলো কীরকম, খাবার কীরকম করে আমরা সাজাবো, সেটা যদি আমরা একটু দেখি যে আমাদের কোন খাবারগুলো, কোন খাবারে কী কী জিনিস থাকে। সো আমরা একটু ভালো মতো করে দেখলে বুঝতে পারবো যে আমাদের শর্করা জাতীয় খাবারগুলো কি, ভাত, রুটি, আলু, মিষ্টি আলু, এগুলো হচ্ছে আমাদের মূলত শর্করা জাতীয় খাবার এবং এই খাবারটা আমাদের খাবারে অর্ধেক থাকা উচিত। তোমরা দেখবা আমরা যখন খাইতে বসি তখন ভাত থাকে একটু বেশি এবং তরকারি থাকে একটু কম কম। কারণটা কি, কারণ আমাদের শর্করা জাতীয় খাবার অনেক বেশি খাইতে হয়। সো এই জন্য আমরা শর্করা সব থেকে বেশি খাই। এরপর দেখবা প্রোটিন। প্রোটিন বলতে আমাদের শরীরের দেহের বৃদ্ধি বাড়াতে যে সাহায্য করে, যেমন হচ্ছে কি মাছ, মাংস, ডিম, দুধ, এগুলো হচ্ছে আমাদের প্রোটিন জাতীয় খাবার। এরপর স্নেহ পদার্থ বা স্নেহ জাতীয় খাবার। স্নেহ জাতীয় খাবার কোনগুলো, তেল, ঘি, মাখন, বাদাম ইত্যাদি জাতীয় যে খাবারগুলো আছে এই খাবারগুলোকে আমরা কি বলতে পারি, তেল জাতীয়, মানে তেল জাতীয় খাবার বা স্নেহ পদার্থ। স্নেহ পদার্থের আরেক নাম চর্বি জাতীয় পদার্থ খাবার। সো এগুলোতে একটু কি থাকে, এগুলো একটু চর্বির মতো থাকে, হ্যাঁ, এবং এদের শক্তি অনেক বেশি, 9 ক্যালোরি থাকে। ওকে, আর ভিটামিন কি, শাকসবজি দেখো, ফলমূল, দুধ ইত্যাদিতে প্রচুর পরিমাণ ভিটামিন থাকে। ওকে, ছোট মাছ এগুলোতে প্রচুর পরিমাণ ভিটামিন থাকে এবং এগুলো ভিটামিন এ হতে পারে, বি হতে পারে, সি হতে পারে, ডি, ই ইত্যাদি হতে পারে। এরপর খনিজ লবণ। খনিজ লবণ মূলত কোথায় থাকে, লবণ বলতে আমরা শুধু তরকারিতে দিয়ে যে লবণ খাই ওই লবণ খাইতে হবে এমনটা না, আমাদের আরও বিভিন্ন জায়গায় থাকে, যেমন শাকসবজিতেও খনিজ লবণ থাকে, দুধ, মাছ ইত্যাদি প্রতিটা খাবারে হালকা পরিমাণ হলেও লবণ থাকে, ঠিক আছে। সো আমরা বলতে পারি খনিজ লবণ সব ধরনের খাবারই থাকে কিন্তু সব থেকে বেশি থাকে শাকসবজিতে, দুধ, মাছ ইত্যাদিতে খনিজ লবণ অনেকটা বেশি থাকে। এবং আমাদেরকে কি করতে হবে, ফলের রস এবং পানি প্রচুর পরিমাণে খাইতে হবে, এতে আমাদের দেহের কোষগুলো সচল থাকবে এবং কোষ সচল থাকলে আমরাও সচল থাকবো, ঠিক আছে। তো এইভাবে আমরা সুষম খাদ্য তালিকা তৈরি করব যে আজকে আমরা শর্করা 2টা খাবো, আমিষ 1টা খাবো আর স্নেহ 1টা খাবো। সো এরকম করে আমরা কি করব, আমরা এরকম করে খাবারের তালিকাগুলো করে ঠিকঠাক মতো কি করব, আমরা খাবারটাকে বাছাই করব। আর এরকম করে ঠিকঠাক মতো করে আমরা খাবার বাছাই করলে আমাদের শরীর একদম সমস্ত শরীরের কাজ একদম সঠিকভাবে চলতে থাকবে। তো আমরা যদি একটু দেখি যে আমাদের সুষম খাদ্য পিরামিড, একটু আগে আমি তোমাদেরকে দেখাইলাম যে আমাদের সুষম খাদ্য তালিকায় শর্করা, শাকসবজি, ফলমূল, আমিষ এবং স্নেহ জাতীয় খাবারগুলোকে অন্তর্ভুক্ত করতে হবে। হ্যাঁ, এটা কি করতে হবে, ওই যে আমি পিরামিডে তোমাদেরকে দেখাইলাম কি কি করতে হবে সেই যে। সো একজন কিশোর বা কিশোরী কিংবা প্রাপ্তবয়স্ক একজন পুরুষ, নারী, তোমার হচ্ছে খাদ্য তালিকা লক্ষ্য করলে দেখা যায় শর্করার পরিমাণ সব থেকে বেশি। সো আমরা শর্করা পরিমাণ ওই শর্করা সবার নিচে রাখছি না, অনেক বড় জায়গায় জুড়ে রাখছি, এটা অনেক বেশি প্রয়োজন। সো দেখো আমরা কি শর্করা কোথায় রাখতে হবে, শর্করা একদম নিচে রাখতে হবে, শর্করা দেখো একদম নিচে রাখতে হবে এবং এটা বেশি পরিমাণ। এরপরে আমাদের হচ্ছে এই ধরনের খাবারগুলো খাইতে হবে। তুমি তোমার মতো করে খাদ্য পিরামিড সাজাই নিতে পারো, ঠিক আছে। ফলমূল একটু কমই খাইলা তুমি, এর পরবর্তীতে তুমি মনে করো দুধ, ডিম, বিভিন্ন ধরনের শাকসবজি এটাও রাখলা, এরপর হচ্ছে মাছ, মাংস রাখলা, এরপর শর্করা জাতীয় খাবারগুলো রাখলা। এরকম করে তুমি একটা খাদ্য পিরামিড তৈরি করতে পারো এবং ওই খাদ্য পিরামিড তৈরি করে তুমি কি করতে পারো, খাদ্য পিরামিড তৈরি করার পর অনেক ভালো মতো করে ওই খাবারটাকে তুমি সুন্দর মতো করে তোমার চাহিদা অনুযায়ী, এখন তুমি যদি একজন যদি সে শিশু হয়, তার বয়স যদি কম হয় তাহলে তো সে এত বেশি খাইতে পারবে না। সো তার জন্য পিরামিডটা আরও ছোট করতে হবে, তার জন্য স্নেহ জাতীয় খাবার বাড়াইতে হবে, আমিষ জাতীয় খাবার বাড়াইতে হবে, শর্করা কমাইতে হবে। আবার যে মনে করো খাটনি অনেক বেশি করে তার বা হচ্ছে সে যদি মনে করো পরিশ্রম অধিক করে ফেলে তাহলে কি করতে হবে, তাকে শর্করা বাড়াইতে হবে। আবার মনে করো শর্করা এবং আমিষ তাকে বাড়াইতে হবে। আবার মনে করো কেউ একজন বাড়ন্ত ব্যক্তি
ব্যক্তি, মানে তার অনেক বৃদ্ধি অনেক তাড়াতাড়ি হচ্ছে, তো তাকে শর্করা জাতীয় খাবার খাওয়াইতে হবে। আবার কারো ওজন অনেক কম, তখন কি খাইতে হবে? স্নেহ এবং আমিষ খাওয়াইতে হবে, ঠিক আছে। আর সাথে ফলমূল সবাইকেই খাইতে হবে, কারণ ফলমূলটা আমাদের দেহে অতিরিক্ত পরিমাণ ভিটামিন কি করে রাখে? স্টোর করে রাখে, যেটা আমাদের জন্য অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ। সো তাই আমাদেরকে কি করতে হবে? খাদ্য পিরামিড, সুষম খাদ্য পিরামিড অনেক ভালো মতো করে ফলো করতে হবে। ওকে, সো আমরা যদি একটু উন্নত জীবনযাপনের জন্য, বা আমাদের উন্নত জীবনযাপন বলতে কি, অনেক ভালো জীবনযাপনের জন্য, আমাদের শরীর অনেক সুস্থ রাখার জন্য আমাদেরকে কী করতে হয়? বিভিন্ন ধরনের খাবার নির্বাচন করতে হয়। সো আমাদের দেশে বেসিক্যালি অনেক 6টা ঋতু আছে, তার মধ্যে দুইটা ঋতুকে আমরা বেশি প্রাধান্য দিই। একটা হচ্ছে গ্রীষ্ম গরমকাল, আর একটা হচ্ছে শীতকাল। গ্রীষ্মকালে অনেক ফলমূল পাওয়া যায়, শীতকালে আমরা কী পাই? অনেক বেশি শাকসবজি পেয়ে থাকি, তাই না? গ্রীষ্মকালে আমরা আম, কাঁঠাল, লিচু, হ্যাঁ, তারপরে আরও বিভিন্ন ধরনের নটকন, সব ধরনের খাবার ফলমূল আমরা পেয়ে থাকি। আর শীতকালে আমরা বিভিন্ন ধরনের সবজি পেয়ে থাকি, তাই না? শসা, ঢেঁড়স, বরবটি, সব ধরনের যে চাষগুলো আছে ওগুলা কোথায় হয়? শীতকালে হয়ে থাকে। সো আমাদের দেশে মানে অনুসারে, আমাদের ঋতু অনুসারেও খাবারের প্রকোপ আলাদা আলাদা হতে পারে। সো আমরা কি করব? এই আমাদের দেহের গঠন এবং শরীরবৃত্তীয় প্রক্রিয়ার জন্য খাবারগুলো কিভাবে সাজালে আমাদের দেহ অনেক ভালো হয়। যেমন মনে করো আমাদের এখন শীতকাল চলতেছে, সো আমাদের কী ধরনের, এখন যদিও শীতকাল চলতেছে না, গ্রীষ্ম চলে আসছে, সো এখন মনে করো গ্রীষ্মকাল শুরু হলো। এখন গ্রীষ্মকাল যে শুরু হলো, সো তখন আমাদের ফলমূল অনেক বেশি খাওয়া যাবে, আর ফলমূল খেলে আমাদের শরীরে অবশ্যই শক্তি ভালো হয়। সো এই ক্ষেত্রে আমাদের ওই ফলমূলটার পরিমাণ বাড়াইতে হবে, অন্যান্য জিনিসের পরিমাণ কমাইতে হবে, শর্করা টর্করা একটু কমাই দিব। এরপর গ্রীষ্মকালের দিকে আসলে শাকসবজি বেড়ে যাবে, তখন শাকসবজি বেশি খাবো, ফলমূল কমাই দিব। সো আমাদের এরকম করে ব্যালেন্স করে চলতে হবে। সো এগুলো ব্যালেন্স করে চললে আমাদের কি করবে? সঠিক ক্যালোরি বিচার করলে আমরা সঠিক পরিমাণ খাবার খেলে, কম খাবার খেয়েও যদি আমাদের ক্যালোরি ভালো পরিমাণ আমরা গেইন করতে পারি, তাহলে আমাদের শরীর কি হবে? শরীর একদম উন্নত জীবনযাপনের জন্য একদম সুস্থ শরীর হয়ে থাকবে। সো আমাদের খাদ্য বাছাইয়ের জন্য খাদ্য শ্রেণীকে 4টা ভাগে ভাগ করছে মোটামুটি। পুষ্টি তোমার হচ্ছে যে বিশারদগণ বা পুষ্টি বিজ্ঞানীরা যারা আছে, যারা পুষ্টি নিয়ে অনেক বেশি সোচ্চার, সো তারা মূলত এই খাবারগুলোকে মোটামুটি 4টা ভাগে ভাগ করছে। যতগুলো খাবার আছে এই খাবারগুলোকে 4টা ভাগে ভাগ করছে। 1 নম্বরে হচ্ছে যে আমাদের আমিষ জাতীয় খাবার, 1 নম্বরে হচ্ছে আমাদের আমিষ জাতীয় খাবার, 2 নম্বর হচ্ছে স্নেহ জাতীয় খাবার, 3 নম্বরে হচ্ছে যে আমাদের চর্বি জাতীয় খাবার, এবং 4 নম্বর হচ্ছে রাফেজ জাতীয় খাবার, যেটা আমি তোমাদেরকে ওই পিরামিডেও দেখাই দিছি। আমাদের আমিষ যেগুলো হচ্ছে যে মাছ, মাংস, ডিম, দুধ, ডাল ইত্যাদি, হ্যাঁ, ইত্যাদি হচ্ছে আমাদের আমিষ জাতীয় খাবার। এবং এই খাবারগুলো আমাদের কি করে থাকে বলতো? এই ধরনের যে খাবারগুলো আছে, এই খাবারগুলো আমাদের দেহের বিভিন্ন ধরনের কাজগুলো অনেক ভালো মতো করে করতে সাহায্য করে থাকে, আমাদের দেহের বৃদ্ধি ঘটাতে সাহায্য করে। এরপর আমরা খাচ্ছি স্নেহ জাতীয় খাবার, যেমন কি তেল, মাখন, ঘি, ডালটা ইত্যাদি। সো আমাদের স্নেহ জাতীয় খাবার কি করে থাকে? আমাদের দেহের তাপ উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে এবং দেহটাকে অনেক বেশি গরম করে রাখতে সাহায্য করে। তার সাথে সাথে আমাদের দেহের বৃদ্ধি করতেও সাহায্য করে থাকে কে? স্নেহ জাতীয় খাবার। এরপর সকল ভাজ্য তেল এবং খাওয়ার উপযোগী সবজি, সবজি মানে শাকসবজি যেগুলো আছে, শাকসবজিগুলোতে প্রচুর পরিমাণ ভিটামিন থাকে। সো ভিটামিন জাতীয় খাবারগুলো আমাদের খাওয়া উচিত। এরপর খাদ্য ও শস্য দানা থেকে তৈরি খাবার, যেমন আমরা শর্করা জাতীয় খাবার যেগুলো খেয়ে থাকি, যেমন রুটি, ডাল ইত্যাদি, ঠিক আছে। সো এগুলোকে আমরা কি বলি? শস্য ও শস্য দানা। হ্যাঁ, এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা শর্করা বলতে পারি। সো এটাকে আমরা আমিষ বলি, প্রথমটাকে আমরা কি বলি? আমিষ বলি। এই 4 ধরনের খাবার যেগুলো আছে আমিষ জাতীয় খাবার, এটা হচ্ছে আমাদের শর্করা জাতীয় খাবার। সো আমরা বলতে পারি মাছ, মাংস, ডিম, ডাল ইত্যাদি আমাদের আমিষ জাতীয় খাবার। ওকে, তারপর স্নেহ জাতীয় খাবার, তারপর হচ্ছে সকল ভাজ্য তেল এবং উপযোগী সবজি, এবং হচ্ছে যে শস্য এবং শস্য দানা থেকে উৎপাদিত সবজি যেমন শর্করা। এই খাবারগুলোকে মোটামুটি 4টা ভাগে ভাগ করছে। সো আমরাই যে তোমাদের ওই খাদ্য পিরামিডটা দেখাই দিলাম একটু আগে, যে আমি যেটা আর্ট করে দেখা দিয়েছিলাম, দেখো এখানে এই 4টাই দেওয়া আছে। রাফেজযুক্ত খাবার যা শাকসবজিকে বোঝাচ্ছে, এই যে শাকসবজিকে বোঝাচ্ছে, শর্করা, রুটি, ভাল, চা ইত্যাদিকে বোঝাচ্ছে, আমাদের হচ্ছে যে এই যে আমিষ, মাছ, মাংস, ডিমকে বোঝাচ্ছে, আর স্নেহ, তেল, চর্বি জাতীয় জিনিসকে বোঝাচ্ছে। আশা করি তোমরা জিনিসগুলো ভালো মতো করে বুঝতে পারছো যে কীভাবে। সো আমরা যদি একটু দেখি যে খাদ্যের মধ্যে নিহিত শক্তির একক, আর শক্তির মধ্যে কি থাকে, খাদ্যের মধ্যে সাধারণত কী ধরনের শক্তি থাকে। সো আমরা জানি যে খাদ্যের মধ্যে সাধারণত কিলো ক্যালোরি থাকে।
সো খাদ্যের মধ্যে আমাদের সাধারণত কিলো ক্যালোরি থাকে, এইরকম খাবারগুলো আমাদেরকে বেশি খাইতে হবে। এবং আমরা আগেও আমি তোমাদেরকে বলছিলাম যে আমাদের খাদ্যের মধ্যে আমরা জানি কি আমাদের যে খাদ্য আছে এই খাদ্যের মধ্যে সবথেকে বেশি ক্যালোরি কোথায় পাওয়া যায়, কিলো ক্যালোরি কোথায় পাওয়া যায়, কিলো ক্যালোরি পাওয়া যায় স্নেহ জাতীয় খাবারে, স্নেহ জাতীয় খাবারে, ঠিক আছে। তো আমাদের স্নেহ জাতীয় খাবারে কত থাকে, স্নেহ জাতীয় খাবারে 9 থাকে এবং আমিষ এবং শর্করাতে 4 করে থাকে, ঠিক আছে। তো আমাদেরকে এই পরিমাণ খাবার আমাদেরকে বিচার করতে হবে। সো আমরা জানি যে খাদ্যের মধ্যে নিহিত একক শক্তি কি, একক শক্তি হচ্ছে কিলো ক্যালোরি। এরপর আমরা আবার হচ্ছে যে একটু যদি বিএমআই নির্ণয় করার ক্ষেত্রে চলে যাই, আমরা একটু আগে বিএমআই পড়ছি। সো এই বিএমআইটা তোমাদের সকলের জন্য একটু নির্ণয় করবা। এখানে যদি কারেক্ট অ্যান্সার থাকে তাহলে কারেক্ট অ্যান্সার দিবা, নেইদার হচ্ছে যে না দিলা। সো একটু আমরা যদি একটু দেখি যে এখানে উচ্চতা দেওয়া আছে এত মিটার এবং ওজন দেওয়া আছে এত কেজি, এটার থেকে বিএমআই কত হবে। সো আমরা কি করব, 70 এটাকে 1.7 দিয়ে 7 স্কোয়ার দিয়ে এটাকে জাস্ট কি করে দেব, ভাগ করে দেব। 70 ডিভাইডেড বাই 3.40। সো 70কে 3.40 দিয়ে ভাগ করলে আমাদের কত আসে, একটু আমরা সকলেই দেখি। 70কে আমরা যদি 3.40 দিয়ে ভাগ করি, 70 ডিভাইডেড বাই 3.40, এটাকে যদি ভাগ করে আমাদের কত আসে 20.588। সো এখানে কারেক্ট অ্যান্সারটা নাই, বাট এগুলো যে কোথা থেকে আসলো, আজকের অ্যান্সারগুলো আই থিঙ্ক সবগুলো উলট পালট হয়ে গেছে। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে যে 20.55। সো আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে এইটা 20.55। ওকে, এই হচ্ছে যে আমাদের সাধারণত উচ্চতা। সো দেখো, খাদ্যের তাপশক্তি মাপার একককে সাধারণত কি বলে, খাদ্যের তাপশক্তি মাপার একককে আমরা ক্যালোরি বলি, যেটার মাধ্যমে আমরা কি করি, একটা খাবার কত পরিমাণ শক্তি অর্জন করতেছে, একটা খাবারে কত পরিমাণ শক্তি থাকে, এই শক্তিগুলো আমরা নির্ণয় করতে পারি। সো এরকম করে আরও কিছু দেয়া আছে, এগুলোর থেকে তোমরা কি করবা, এরকম করে প্র্যাকটিস করবা। এখান থেকে আমাদের 2-3টা বা এর থেকেও বেশি আমাদের ধরনের প্রশ্ন আমাদের সাধারণত আসতে পারে। এই জন্য আমাদেরকে কি করতে হবে, অনেক ভালো মতো করে, অনেক সুন্দর করে আমাদের বিএমআইটা নির্ণয় করা শিখতে হবে। আর বিএমআই নির্ণয় করা শিখলে আশা করি আমাদের হচ্ছে যে যত ধরনের প্রবলেমগুলো আছে ওই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে, ঠিক আছে। সো আমরা আজকের ক্লাসে মোটামুটি কী কী শিখলাম, আমরা আজকের ক্লাসে মোটামুটি কয়েকটা জিনিস শিখলাম। 1 নম্বরের জিনিস সেটা হচ্ছে বিএমআই। 1 নম্বরে হচ্ছে যে আমরা বিএমআইটা দেখলাম যে আসলে বিএমআই কি, বিএমআই কি, বিএমআই কীভাবে নির্ণয় করতে হয়, সঠিক বিএমআই যেটা আমাদের জন্য কি ছিল, যেটা আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট ছিল, আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট ছিল, যেটা আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট ছিল। এরপর যদি আমরা একটু পরবর্তীতে দেখি, পরবর্তীটা কি, পরবর্তীটা হচ্ছে আমাদের 2 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আমরা দেখলাম যে আমাদের সঠিক বিএমআই কীভাবে নির্ণয় করতে হয়। এরপর আমরা খাদ্য পিরামিড দেখলাম, এরপর আমরা খাদ্য পিরামিড দেখলাম। এরপর আমরা খাদ্য পিরামিড দেখলাম, যেটা মোটামুটি ভেরি ইম্পর্টেন্ট বলতে পারি। ওকে, সো এটাও মোটামুটি আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল। এরপর যদি আমরা এর পরেরটা দেখি, আমাদের সুষম খাদ্য, আমাদের দৈনিক খাবার কেমন হবে, ঠিক আছে। সো এই জিনিসটা আমাদের দৈনিক খাবার চাহিদা, তাই না। আর যদি একটু ভালো মতো করে দেখি, দৈনিক খাবার চাহিদা কার কীরকম হবে, দৈনিক যে খাবার চাহিদা আছে কার কীরকম খাবার খাওয়া উচিত সেটা আমরা দেখলাম, যে কার কীরকম সাধারণত খাবার খাওয়া উচিত এটা মোটামুটি দেখছি। সো আমরা কি পয়েন্ট কতগুলো যদি একটু দেখি, যে আজকে আমাদের কি পয়েন্ট মোটামুটি কি কি, আমাদের কি পয়েন্টগুলো যদি আমরা একটু ভালো মতো করে দেখি, যে আজকের ক্লাসের আমাদের কি পয়েন্ট কি পয়েন্ট হচ্ছে, আজকের ক্লাসের আমাদের কি পয়েন্ট, আমরা কি পয়েন্টগুলো একটু নোট করে রাখবো, যাতে আমাদের পরবর্তীতে যে কোনো ধরনের এমসিকিউ বা এখান থেকে যদি কোনো ধরনের প্রশ্ন আসে এই প্রশ্নগুলো আমরা দিতে পারি। কি পয়েন্ট হচ্ছে, 1 নাম্বার হচ্ছে নাম্বার 1, কি পয়েন্ট নাম্বার কি 1, সেটা হচ্ছে বিএমআই। বিএমআই ইকুয়াল টু কত, বিএমআই ইকুয়াল টু দেহের ওজন, দেহের ওজন ভাগ কি, দেহের উচ্চতা,
দেহের ওজন ভাগ দেহের উচ্চতা স্কোয়ার, 1 নাম্বার কি পয়েন্ট। সো 2 নাম্বার যে কি পয়েন্টটা ছিল, একজন পুরুষের ক্যালোরি কত দরকার, একজন পুরুষের ক্যালোরি দরকার 2500 দৈনিক, ও নারীর 2000 কিলো ক্যালোরি দৈনিক প্রয়োজন। কিলো ক্যালোরি দৈনিক প্রয়োজন। সো এই দুইটা হচ্ছে আমাদের কি পয়েন্ট। সো এই দুইটা কি পয়েন্টটা আমরা মনে রাখার চেষ্টা করবো। সো আজকের ক্লাসে আমরা এই জিনিসগুলো দেখলাম, আশা করি এগুলো ভালো মতো করে পড়লে আজকের এই গুরুত্বপূর্ণ যে টপিকটা আছে, এই গুরুত্বপূর্ণ টপিকটা আমরা ভালো মতো করে বুঝতে পারবো, এবং এইখান থেকে আমাদের সিকিউ এবং এমসিকিউ আসবেই। সো আমরা সেটাও আশা করি করতে পারবো। সো আজকের ক্লাসে আমাদের এতটুকুই থাকবে, মোটামুটি এতটুকুই থাকবে। আশা করি আজকের ক্লাসটা তোমাদের সকলের ভালো লেগেছে। হ্যাঁ, আর হ্যাঁ, তোমরা একটা জিনিস করবা, তোমার বিএমআই কত, আমরা যে বিএমআই এর সূত্রটা আজকে দেখলাম ভালো মতো করে, সেইখান থেকে তোমরা যেটা কাজ করবা, এই বিএমআই এর সূত্র অনুসারে তোমরা অনেক ভালো মতো করে তোমাদের বিএমআইটা নির্ণয় করবে, এবং বিএমআই নির্ণয় করে আশা করি তোমরা হচ্ছে যে আমাকে জানিয়ে দেবা। সো তোমার বিএমআই কত সেটাও আমাকে একটু জানিয়ে দিবা। আর আজকের পড়াশোনা আমরা যতটুকুই করলাম, ওই সম্পূর্ণ পড়াশোনাটুকু তুমি আরেকবার রিভাইজ করবা। আশা করি সব কিছু অল ক্লিয়ারলি তোমরা বুঝতে পারবা। সো আজকের জন্য এতটুকুই। তোমরা সকলেই ভালো থাকো, তোমরা সকলেই সুস্থ থাকো। তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তীতে আমাদের অনলাইন ব্যাচের কোনো একটা ক্লাসে। আল্লাহ হাফেজ।